তো আইসিটিতে মোট 5টা চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে আইসিটি বিশ্ব এবং বাংলাদেশ প্রেক্ষিতে, কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং, সংখ্যা পদ্ধতি, ডিজিটাল ডিভাইস, ওয়েব ডিজাইন এবং HTML, আর হচ্ছে প্রোগ্রামিং ভাষা। এই 5টা চ্যাপ্টার বই থেকে কতটুকু দাগাইছি সেটা দেখবো, আর হচ্ছে আমার 2টা নোট আছে, সেই 2টা নোট শেষ করব। তো নোটের ক্ষেত্রে এরকম 3য় অধ্যায় থেকে শুরু করব। 3য় অধ্যায়ের সবার আগে সবসময় পড়া হয়, তো 3য় অধ্যায় থেকে শুরু হবে। একটু কাছে নিয়ে নিই। সো সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো একটা সংখ্যা, প্রতীক, সংকেত এবং চিহ্ন ইত্যাদির সাহায্যে লিখে প্রকাশ করা পদ্ধতিকে আমরা সংখ্যা পদ্ধতি বলি। সংখ্যা পদ্ধতি মূলত 2 প্রকার, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলো কী কী? এটাকে আমরা স্থানীয় মান দ্বারা নির্ধারণ করি, অবস্থার পরিবর্তনের সাপেক্ষে মান পরিবর্তন ঘটে এবং স্থানীয় মান দ্বারা নির্ধারিত হয়। তো এটা কীরকম? সেটা হচ্ছে যেমন 45-এর 4 এবং 5 এরা স্থানীয় মান দ্বারা নির্ধারিত, অর্থাৎ আমরা যা 4 এবং 5 কোথায় বসতেছে, 5 যদি আগে বসে 4 যদি পরে বসে তাহলে যেরকম 54 হয়ে যাচ্ছে, এখন 45 আছে। তো এটা হচ্ছে স্থানের উপর নির্ধারণ করে এটা নির্ধারিত হয়। আর অবস্থার পরিবর্তনের সাপেক্ষে যেমন এই 5 এখানে বসার কারণে এটা একক, কিন্তু 5 এখানে মাঝে বসছে যার কারণে এটা দশক হয়ে গেছে, অর্থাৎ স্থান পরিবর্তনের সাপেক্ষে এটার মানও পরিবর্তন হয়ে যায়। তো এটা হচ্ছে পজিশনাল। এরকম সংখ্যা পদ্ধতিগুলোকে পজিশনাল বলে, যেগুলো হচ্ছে এই 2টা নিয়ম মেনে চলে। আর নন পজিশনাল কোনগুলো, সেগুলো হচ্ছে চিত্র, সংকেত, প্রতীক, অর্থাৎ বিশেষ পদ্ধতিতে লেখা হয়, চিত্র, সংকেত এবং প্রতীক দ্বারা যেগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে সাধারণত নন পজিশনাল। আর এগুলো সাধারণত বিকাশ ঘটে হচ্ছে সভ্যতার বিকাশের কারণে। আমরা যখন শিকার থেকে পশুপালন, তারপর কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা, তারপর ব্যবসা বাণিজ্য নিয়ে আসি, তো এগুলো যখন সভ্যতা আগাচ্ছিল তখন হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতিগুলো আগাচ্ছিল। আগে আমরা চিত্র ব্যবহার করতাম, সংকেত ব্যবহার করতাম, পরবর্তীতে আস্তে আস্তে এই সংকেতগুলোকে বিভিন্ন গণনা পদ্ধতির মাধ্যমে প্রকাশ করা হলো আস্তে আস্তে। তো এভাবে আমাদের সংখ্যা পদ্ধতি বিস্তার ঘটেছে এবং এই বিস্তারের কারণে একসময় গিয়ে আমাদের বিভিন্ন সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়েছে। তো এই সংখ্যা পদ্ধতিগুলোর আগের অবস্থাগুলো আসলে নন পজিশনাল, আর পরে এখন বর্তমানে আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে পজিশনাল। এখন কম্পিউটারে কী ব্যবহার করা হয়? আমাদের যেহেতু এটা কম্পিউটার রিলেটেড পড়াশোনা, সো কম্পিউটার শব্দটাই আসলে কম্পিউট মানে কি? গণনা করা। কম্পিউটার আসলে কী করে? ডিজিটাল ডিভাইস। কম্পিউটার আসলে একটা ডিজিটাল ডিভাইস, যে ইনপুট হিসেবে আমরা অনেক সংখ্যাগুলোকে দিই, তো ইনপুটগুলোকে সে সব কিছুকে বাইনারিতে নিয়ে আসে। বাইনারি মানে 0 এবং 1, অর্থাৎ কম্পিউটার 0 এবং 1 বাদে কিছুই বোঝে না। এবং এই 0 এবং 1 একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল, অর্থাৎ কম্পিউটার আবার 0 এবং 1ও বোঝে না, সে আসলে ইলেকট্রিক্যাল সিগন্যাল বোঝে। অর্থাৎ আমরা বিদ্যুৎ আছে কি নাই, বিদ্যুৎ থাকা মানে উপস্থিত, তাহলে 1 মানে 1, আর বিদ্যুৎ নাই মানে অফ, অর্থাৎ শূন্য। অর্থাৎ বিদ্যুৎ আছে না নাই, বিদ্যুৎ আছে না নাই এর উপর ভিত্তি করে আসলে কম্পিউটার বুঝে, এবং এটা সে বুঝে টুকে প্রসেস করে সে আউটপুট হিসেবে আবার এগুলোকে বাইনারিতে রূপান্তর করে, সেগুলোকে আবার সিগন্যাল রূপান্তর করে আমাদেরকে দেয়। অর্থাৎ কম্পিউটার শুধুমাত্র বাইনারি সংখ্যা বোঝে, অর্থাৎ সে আসলে কম্পিউটারটা বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতিটা বুঝতে পারে। কম্পিউটার সহ যে কোনো ডিজিটাল যন্ত্রে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। এখন বাইনারি কি সেটা আমরা আবার বলছি, পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলোর বিভাজনের সময় বলবো। এখন আমরা যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে বললাম, এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার: ডেসিমাল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। তো ডেসিমাল হচ্ছে 10 ভিত্তিক যে সংখ্যা পদ্ধতিটা, বাইনারি 2 ভিত্তিক, অক্টাল হচ্ছে 8, অক্টাল 8, আর হেক্সাডেসিমাল হচ্ছে 16। তো 10 ভিত্তিক সেটা 0 থেকে 9 পর্যন্ত, 2 ভিত্তিক যেটা 2টা 0 থেকে 1, 8 ভিত্তিক 0 থেকে 7 পর্যন্ত, এবং হেক্সাডেসিমাল যেটা 0 থেকে 15 পর্যন্ত, কিন্তু 15কে 15ভাবে লেখা যায় না, 0 থেকে 9 পর্যন্ত ঠিক আছে, এবং 10কে এ ধরা হয়, এরকম করে ক্রমান্বয়ে 15কে এফ, ABCDEF এরকম। এখন কিছু ছোট ছোট কথা যেগুলো অনেক ইম্পর্ট্যান্ট এবং পরবর্তীতে লাগে, সেটা হচ্ছে বাইনারি সংখ্যাগুলোকে বিট বলা হয়। কেন বিট বলা হয়? বাইনারি ডিজিট, এমনিতে সব সংখ্যাগুলোকে ডিজিট বলে কম্পিউটারের ভাষায়, ডিজিট, কিন্তু বাইনারিগুলোকে বিট বলছি কেননা বাইনারি ডিজিট একসাথে করে বিট বলা হচ্ছে এটাকে, আর বাকি সব ক্ষেত্রে এটাকে আমরা ডিজিট বলবো। অক্টাল, হেক্সাডেসিমাল এগুলোর ক্ষেত্রে ডিজিট, কিন্তু বাইনারিকে বিট বলছি। আচ্ছা, এখন কোনো একটা সংখ্যা পদ্ধতি আমরা যখন বলি যে 01110 0, এই সংখ্যা পদ্ধতিটা হইতে পারে 10 ভিত্তিক, আমরা যেটা আগে বললাম 10 ভিত্তিক হতে পারে, বাইনারি হতে পারে, সে অক্টাল হতে পারে, অথবা সে হেক্সাডেসিমাল হতে পারে। সেটা বুঝবো কীভাবে? এর নিচে ভিত্তিটা লেখা থাকবে, এখানে 2 ভিত্তি লেখা আছে, তার মানে আমরা বুঝতে পারছি এটা বাইনারি। যদি এটা 10 লেখা থাকে তাহলে ডেসিমাল যেটা,
8 থাকলে অক্টাল, আর 16 থাকলে আমরা হেক্সাডেসিমাল বলছি। তো এরকম করে আসলে আমরা বুঝতে পারবো। আর বেস, কোনো একটি সংখ্যা পদ্ধতি যতগুলো মৌলিক উপাদান দ্বারা গঠিত তার মানকেই ওই সংখ্যার বেস বা ভিত্তি বলে। তাহলে এই যে ভিত্তিগুলো বলছিলাম 10 ভিত্তিক, 2 ভিত্তিক, সেই ভিত্তিটা কি, যতগুলো সংখ্যা, যে কোনো একটা সংখ্যা পদ্ধতি যতগুলো মৌলিক সংখ্যা দ্বারা গঠিত বা উপাদান করে গঠিত। মানে আমরা 2 ভিত্তিক যে সংখ্যা পদ্ধতি বলছি সেখানে 2টা উপাদান, মৌলিক উপাদান 0 আর 1, তাহলে ওটা হচ্ছে তার বেস। কয়টা উপাদান? সেটা হচ্ছে তার বেস। এখন সবচেয়ে বেশি পরীক্ষায় আসে সেটা হচ্ছে রূপান্তর। এক সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তরটা অনেক বেশি আসে। সেটা কিভাবে করতে হয়? তে আমি দশমিক ধরলাম, বাতে বাইনারি, অতে অক্টাল, হেতে হেক্সাডেসিমাল। এখন দশমিক থেকে আমরা যদি বাইনারি করতে পারি, অক্টাল করতে পারি, হেক্সাডেসিমাল করতে পারি, তাহলে ঠিক অপোজিট করলে আমরা আবার দশমিক পাবো। বাইনারি থেকে অক্টাল করব, বাইনারি থেকে হেক্সাডেসিমাল করব, অপোজিট করে আবার বাইনারি করব। আর যেটা থাকবে অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং এদের ভাইস ভার্সা। তাহলে আমরা এই কয়েকটা জিনিস করতে পারলে যেখান থেকে আসুক না কেন, যেটাই দেখ না কেন, যেখান থেকে রূপান্তর করতে পারলাম না কেন, আমরা সেটা পারবো। সো প্রথমে আসি হচ্ছে আমাদের দশমিক থেকে যে কোনো কিছুতে রূপান্তর। দশমিক থেকে মূলত যে কোনো কিছুতে রূপান্তর, দশমিক থেকে আমরা বাইনারি করব, অক্টাল করব, হেক্সাডেসিমাল করব। দশমিক একটা সংখ্যা 25, সো 25 একটা দশমিক সংখ্যা। এটাকে আমরা যদি বাইনারিতে করতে চাই তাহলে 25টাকে লিখব, লিখে বাইনারির যে ভিত্তি অর্থাৎ 2 সেটাতে ভাগ দিয়ে থাকবো। ভাগ দিলে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 12 আসে, 12 দুগুণে 24, আর 1 থেকে যায়, সেই একটাকে আমরা সাইডে লিখবো। এরকম করে 2 দিয়ে আবার যাচ্ছে 6, 2 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 হলো। এখন 6 থাকলো কিন্তু এখানে কোনো ভাগশেষ থাকছে না, 0। এখন 6কে আবার 2 দিয়ে ভাগ করলে 3, 3 দুগুণে 6 হয়, আর ভাগশেষ 0। 3কে যদি আবার 2 দিয়ে ভাগ করি, 2 1-কে 2, এখন 2 1-কে 2, 2 1-কে 2, কিন্তু 1 হচ্ছে তার ভাগশেষ থাকে, তো একটা ভাগশেষ থেকে গেল। আর এইখানে একে 0 পর্যন্ত বানাতে হবে। তো এককে কতবার করা যায়? 2 দিয়ে ভাগ আসলে কতবার করা যায়? 0 বার করা যায়। মানে 2 0 0 আর 1 হচ্ছে অবশিষ্ট থাকে, একটা এখানে লিখলাম। এই যে প্রথম ভাগশেষ পাওয়া গেল, এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। যেহেতু আমরা বাইনারি করতেছি তাই বিট বলতেছি, কিন্তু অন্য কিছু বললে ডিজিট বলতাম। তো লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আর সবচেয়ে শেষে যেটা লিখলাম সেটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন আমরা যখন এটাকে লিখলাম, এই সারিটা আমাদের অনেক ইম্পর্ট্যান্ট। এই সারিটা ইম্পর্টেন্ট কেননা আমরা এই সারিটির নিচ থেকে উপরের দিকে যাব। মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লিস্ট সিগনিফিক্যান্ট বিটটা যদি আমরা লিখি তাহলে হচ্ছে আমরা এটার বাইনারি সংখ্যাটা পেয়ে যাবো, অর্থাৎ 1 1 0 0 1। এটাই হচ্ছে আমাদের বাইনারিতে। তো এটা লিস্ট সিগনিফিক্যান্ট বিট ছিল, আর এটা মোস্ট সিগনিফিক্যান্ট বিট ছিল। এখন এই 25টাকে যদি আমি অক্টালে করতে চাই তাহলে কী করব? অক্টালে 8 ভিত্তিতে ভাগ করব। তো 25কে 8 দিয়ে ভাগ করলে কত যাবে? কয়বার যাবে 8 দিয়ে? তো 3 বার যাচ্ছে, তাহলে 3 8টা 24 হচ্ছে, আর এক ভাগশেষ থাকছে, ওই একটা আমি লিখলাম। 3-এর মধ্যে 8 কয়বার যাচ্ছে? 0 বার যাচ্ছে, একবারও যাচ্ছে না, তো 0 বার দিলাম, আর 3 হচ্ছে অবশিষ্ট থাকলো। এক্ষেত্রে আমার এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, কারণ এটা অক্টাল, তো এটা বাইনারি নয়, তাহলে ডিজিট হচ্ছে, আর এটা মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তো মোস্ট থেকে লিস্টে যাব, অর্থাৎ 3 আর 1, এটাই হচ্ছে আমার অক্টালে হবে, অক্টাল সংখ্যা। তো এটাকে যদি আমি হেক্সাডেসিমাল করি তাহলে 25 16 ভাগ করব। তাহলে 16 25 কয়বার যাবে? 16 একবার যাবে, একবার লিখলাম। 16কে 16 হলে 25 থেকে 16 বাদ দিলে হয় 9, তো 9 হচ্ছে আমার ভাগশেষ। এখন 1-এর মধ্যে 16 কয়বার যাচ্ছে? 0 বার যাচ্ছে, এই 0টা নিয়ে আসা প্রয়োজন। এই 0টা নিয়ে আসার পরে আমার ভাগশেষ কত থাকলো? 1। তাহলে এখন এখানে এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, এটা মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আমার অ্যান্সার হবে 1 9। মোস্ট থেকে লিস্টে যাব, তাহলে 25-এর হেক্সাডেসিমাল হচ্ছে 19 হেক্সাডেসিমাল। তো এই হচ্ছে কথা। তাহলে এইটুকুর মধ্যে আমরা বুঝলাম দশমিক থেকে কিভাবে বাইনারি করা যায়, অক্টাল করা যায় এবং হেক্সাডেসিমাল করা যায়। এখন আরেকটা যদি দেখা যায় 49, এটাকে যদি আরেকবার করি, 2 দিয়ে 49 কয়বার যায়? 24 দুগুণে 48 হয়, কিন্তু 1 অবশিষ্ট থাকে, 1 লিখলাম। 24-এর মধ্যে 2 কয়বার যায়? 12, 12 দুগুণে 24 লিখলাম, ভাগশেষ 0। তো 6 দুগুণে 12, ভাগশেষ 0। 3 দুগুণে 6, ভাগশেষ 0। 2 1-কে 2, কিন্তু ভাগশেষ 1 থেকে যায়। আর 1-এর মধ্যে 2 কয়বার যায়? 0 বার, তাহলে 2 0 0 আর 1 ভাগশেষ। তাহলে আমি নিচ থেকে উপরের দিকে যাব, সহজ বাংলায় 1 1 0 0 0 1, এটা হচ্ছে আমার বাইনারি। এটা এখন সবসময় যে এত পূর্ণ সংখ্যা আসবে তা নয়, সংখ্যার মাঝে তো অনেক সময় দশমিক থাকে। তো
কম্পিউটার রিলেটেড থিং এগুলোর ক্ষেত্রে এই দশমিককে বলা হয় র্যাডিক্স পয়েন্ট। র্যাডিক্স পয়েন্ট যে বিন্দু পূর্ণমান এবং ভগ্নাংশ মানকে সংখ্যা, মানে যে বিন্দুটা পূর্ণমান এবং ভগ্নাংশ মানকে আলাদা করে রাখে তাকে আমরা রেডিক্স পয়েন্ট বলবো। এখানে রেডিক্স পয়েন্ট হচ্ছে দশমিক সংখ্যাকে আমরা রেডিক্স পয়েন্ট বলছি। তো এই রেডিক্স পয়েন্টগুলোর একটা সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে পূর্ণমান আর একটা হচ্ছে ভগ্নাংশ মান। সো পূর্ণমানের যে সংখ্যাগুলো আমরা দেখলাম যেখান থেকে করা হয় সেটা বেস বা ভাগ করা হয়। তাহলে আমরা পূর্ণমানের ক্ষেত্রে বেস দ্বারা ভাগ করি এবং ভাগ করে ভাগফলগুলোকে রিপিট করে লিখতে থাকি এবং ভাগশেষগুলোকে সংরক্ষণ করি, করে ওই ভাগশেষগুলোকে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখে ফেলি, যার কারণে আমরা মান পেয়ে যাই। কিন্তু যদি সেটা ভগ্নাংশ পাঠ হয়, অর্থাৎ রেডিক্স পয়েন্টের ক্ষেত্রে এটা যদি আমাদের একটা সংখ্যা হয়, এটা পূর্ণমান অংশ, এটা ভগ্নাংশমান অংশ, অর্থাৎ 0.63 এটা হচ্ছে পূর্ণমান ভগ্নাংশমান অংশ। সেই ভগ্নাংশমানের বেসগুলো আমরা ভগ্নাংশমানের অংশটাকে যদি আমরা কোনো অন্য সংখ্যাতে রূপান্তর করতে চাই তাহলে সেটার ক্ষেত্রে আমাদের গুণ করতে হবে। ওখানে ভাগ করতাম, এখানে গুণ করব। কীভাবে করবো সেটা দেখবো। তো গুণ করার ফলে সেই গুণফলটা পাবো, সেই সংখ্যাটার দুটো অংশ থাকবে, একটা পূর্ণমান একটা ভগ্নাংশমান। সো এখানে পূর্ণমানটাকে সংরক্ষণ করব আর ভগ্নাংশ মানগুলোকে রিপিট করে গুণ করতে থাকবো, যার কারণে পূর্ণমান সংখ্যাটা আবার উপর থেকে আমরা নিচের দিকে লিখবো। এখানে নিচ থেকে উপর লিখছি, এখানে নিচ থেকে না লিখে উপর থেকে নিচে লিখবো। একটা উদাহরণ দিই, যেমন 0.125 এটা একটা ভগ্নাংশ, এটাকে আমি বাইনারি করতে চাচ্ছি। তো বাইনারি করতে কী করবো, এখানে ভাগ না করে গুণ করব। বাইনারি ভিত্তি কি 2 দিয়ে গুণ করলাম, গুণ করলে আমি গুণফল পাই 0.250। এটার পূর্ণমান কোনো কিছু নাই, 0 আসে, আর ভগ্নাংশ মান পাচ্ছি 0.250। এখন 0.250কে আবার গুণ করলে যেটা আসে সেটা হচ্ছে 0.500। এটারও কোনো পূর্ণমান নাই, শুধু ভগ্নাংশ মান রয়েছে। সেই ভগ্নাংশ মানগুলোকে আবার করলে 1.00 আসে। এখানে পূর্ণমান 1 চলে আসছে এবং ভগ্নাংশ মান 0। তো যেহেতু পূর্ণমান আমার চলে আসছে তাহলে আমার আর কিছু করা লাগছে না। ভগ্নাংশ মান যদি থাকতো, যেহেতু এখানে কোনো ভগ্নাংশ মান নাই তাহলে আমি পূর্ণমানটা পেয়ে গেছি, তাহলে আর কিছু করা লাগবে না। যদি এখানে ভগ্নাংশ মান থাকতো তাহলে আমার আবারও ওই ভগ্নাংশ মানকে গুণ করে পূর্ণমান আনতে হতো, এবং যদি পূর্ণমান না আসে যখন আসবে তখন স্টপ করবো। আর দেখা যাচ্ছে এটা পূর্ণমান কখনো আসবে না, তাহলে ওই ঘরটুকু যতটুকু পর্যন্ত বলে যে এই তো ঘর পর্যন্ত দশমিক সংখ্যা নির্ণয় করো, সেই ঘরটুকু রেখে দিব। এক্ষেত্রে আমার দশমিকের পরে হবে 0.001। এটা হচ্ছে আমার বাইনারি। সো এরকম করে আরও কিছু সংখ্যা দেওয়া আছে, যেমন 0.48 এটাকে আমি করলাম, করে একইভাবে গুণ করে দেখলাম 1 আসে 92কে আবার গুণ করলাম 1 আসে 14 এত আসে। তো দেখা যাচ্ছে কি এটা গুণ করতে থাকলে আমার কিন্তু সংখ্যা শেষ হবে না। তাহলে তখন কী করব, তখন হচ্ছে যে কয় ঘর পর্যন্ত আমার দশমিক চাচ্ছে সেই ঘর পর্যন্ত আমি বের করে জাস্ট কিছু ডট দিয়ে দেবো বা ওইটুকু লিখে দেবো যে এত ঘর পর্যন্ত করে পাই। এরপরে কিছু HW দিয়েছিল স্যার এগুলো। তো এরপরে যেগুলো বললাম এটা শুধু HW করে যাব, মানে প্র্যাকটিসটাই আসলে মেন। নিয়মটা তো বলা হলো, আমি শুধু প্র্যাকটিস করে গেলেই অনেকটাই পাওয়া যাবে। সো আমি একটু জাস্ট খাতাগুলোকে উল্টায় নিই। এখানে সেরকম কিছু নাই, ওটাতে একই। এখন এর পরেরটাতে যাই। এরপর হচ্ছে বাইনারি টু ডেসিমাল। এতক্ষণ আমরা ডেসিমাল থেকে যে কোনো কিছু গেলাম, এবার বাইনারি থেকে ডেসিমাল আসতে কী করবো। এটা একটা বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যাকে আমি ডেসিমাল বানাবো। তাহলে বাইনারি সংখ্যার কিন্তু মাঝখানে কিন্তু রেডিক্স পয়েন্ট দেওয়া আছে। তো রেডিক্স পয়েন্টটা একটু খেয়াল করব। রেডিক্স পয়েন্টটা রেখে রেডিক্স পয়েন্টের যেখানে আসে তারপর থেকে কি করব দেখো, প্রথমে সেই বাইনারি সংখ্যা লিখে গুণ করব। কি গুণ করব, ওই যে ভিত্তিটা আমি যে বাইনারি আছে এটা যেহেতু বাইনারি থেকে করতেছি, তাহলে বাইনারি যে ভিত্তি তার উপরে আমার একটা সংখ্যা দিতে হবে। সেই সংখ্যা কি, দশমিকের পরে এটা হবে আমার 0, তারপরে 1, তারপরে 2, তারপরে এটা 3, ঠিক আছে। আর দশমিক রেডিক্স পয়েন্টের পরে এটা 1, এটা 2, এটা 3, কিন্তু এটা মাইনাসে হবে, এটা মাইনাস দিকে, -1, -2, -3। তো আমি সবগুলো সংখ্যা আগে লিখলাম 1 0 1 1 0 1 1 লিখেছি। সবগুলো ভিত্তি লিখলাম গুণ করে, গুণন 2 সবগুলোর সাথে গুণন 2 দিয়েছি। এখন এদের পাওয়ার কী হবে, পাওয়ার হবে হচ্ছে এটা যেহেতু 3 নাম্বার, এটাকে যদি 1 নাম্বার ধরি, ফার্স্টের যেটা এটা হচ্ছে 1 নাম্বার, ফার্স্টে এটা হচ্ছে 0, এটার ভিত্তি যদি 0 হয় তারপরে 1 2 3, তাহলে ভিত্তি হলো 3। তারপরেরটার 0 ক্ষেত্রে এটা ভিত্তি 2, তারপরেরটা 1, এটা দশমিকের ঠিক বামে যেটা সেটা হচ্ছে আমার 0।
তারপরে এই পাশে এগুলো হবে হচ্ছে মাইনাস এ, -1, -2, -3, -1, -2, -3, এভাবে করে এখন এটাকে ক্যালকুলেটরে বা হাতে যে হোক হিসাব করে যেটা পাবো সেটা বসাই দিলে আমার সেটা হচ্ছে ডেসিমাল। এভাবেই করতাম আমি। এরপরে এবং এটাই হচ্ছে নিয়ম। এটাকে যদি আমি এখন বাইনারি না হলে এটা অক্টাল সংখ্যা দিতাম তাহলে কিছুই না, সব কিছুই ঠিক থাকতো, শুধু ভিত্তির জায়গায় বাইনারির ভিত্তির জায়গায় অক্টালের ভিত্তি 8 হতো, হেক্সাডেসিমালের ভিত্তি 16 হতো, এরকম করে চলতো। এখন বসে হচ্ছে বাইনারি থেকে অক্টাল করতে। তো বাইনারি থেকে অক্টাল করার জন্য কী করা লাগবে? তো এই জন্য এই বক্সটা ইম্পর্ট্যান্ট। বাইনারি থেকে অক্টাল করার জন্য বক্স আর একটা নিয়ম, সেটা হচ্ছে সবসময় মনে রাখবো 3 বিট সমান একটা অক্টাল, 3টা বিট নিয়ে একটা অক্টাল হয়, আর 4টা বিট নিয়ে একটা হেক্সাডেসিমাল হয়। এটাই মনে রাখার মতো। তাহলে 3টা বিট নিয়ে একটা অক্টাল এবং 4টা বিট নিয়ে একটা হেক্সাডেসিমাল। কেননা হেক্সাডেসিমালটা হচ্ছে 4 বিটের বাইনারি আর অক্টালটা হচ্ছে 3 বিটের বাইনারি। তাহলে অক্টাল হচ্ছে 3 বিটের বাইনারি আর হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের বাইনারি। এখন এই বক্সটা আমি বাম দিক থেকে ডান দিকে, মানে কি ডান দিক থেকে বাম দিকে আসবো, 1, 2, 4, 8, 16 কীভাবে লিখছি, কেন লিখছি? তো এখানে যেটা বললাম, এই দিক থেকে আমি 1, 2, 4, 8, 16 লিখলাম। কেন 1 লিখবো, 1 ডাবল 2, 2 ডাবল 4, 4 ডাবল 8, 8 ডাবল 16, এটা এইভাবে চলবে। আর এরপরে আমি এটা লেখার পরে তো এখান থেকে এটা লিখলাম, তাহলে লেখার নিয়মটা বুঝলাম যে 1, তার ডাবল 2, 2 ডাবল 4, 4 ডাবল 8, 8 ডাবল 16, এ হচ্ছে মেইন সিরিজ। আর এই দুটা লাইন সেটা হচ্ছে 3 বিটের বাইনারি হচ্ছে অক্টাল, 4 বিটের বাইনারি হচ্ছে হেক্সাডেসিমাল। এটা বুঝলাম, এই দুটা হচ্ছে রুলস। তারপরে আমরা কি করব সেটা দেখি। ধরি একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, সেই বাইনারি সংখ্যাটা হচ্ছে এটা। এই বাইনারি সংখ্যাটাকে আমার অক্টাল বানাতে বসছে। এখন অক্টাল কি? অক্টাল হচ্ছে আমার 3 বিটের বাইনারি। অক্টাল যদি আমার 3 বিটের বাইনারি হয় তাহলে আমি রেডিক্স পয়েন্টে নিব। রেডিক্স পয়েন্টের আমার বাম দিকে আর ডান দিকের অংশ, বাম দিকের অংশে আমি 3টা করে ঘর নেব। 3টা করে ঘর নেব নাকি 1, 0, 1, এই 3টা ঘর নিলাম। তারপরে 3টা ঘর কি 1, 0, 0, তারপরে কি 1, কিন্তু আমার এপাশে আর কিছু নাই। তো নাই কি করব, আমি 0, 0 দুটা যোগ করতে পারি। তো এপাশে ডান দিকে 0 দিলেও তো সমস্যা নেই, দিলাম, দিয়ে 3টা ঘর পূরণ করলাম। তাহলে 3টা করে পূরণ করলাম, কারণ আমার অক্টাল চাইছে, অক্টাল হচ্ছে 3 বিটের বাইনারি। আচ্ছা, এদিকেও আমি রেডিক্স পয়েন্টের এদিকেও আবার 3 ঘর করে নেব। 1, 0, 1 হইল 1, 1, কিন্তু আরেকটা 0 লাগবে। এখানে আরেকটা 0 দিলে কি সমস্যা? না, দশমিকের এই পাশে ভগ্নাংশ অংশে আসলে 0 দিলে কোনো তফাৎ হয় না, তো আমি এখানে 0 দিয়ে দিলাম 3টা ঘর পূরণ করার জন্য। এখন আমার যে বক্সটা মনে আছে, সেই বক্সের উপরের লাইনটা লিখব। 1, 1 ডাবল 2, 2 ডাবল 4 লিখলাম। লিখে আমি হিসাব করা শুরু করব। প্রথম ঘরটা কল্পনা করে প্রথম ঘরের প্রথমে আমার নিচে 0 হবে, তার নিচে 0 হবে এবং তার নিচে 1 হবে। ঠিক আছে, এখন তার মানে কি, এই ভ্যালুটা যোগ করব। তারপর এটা বসানোর পরে এই ভ্যালুগুলো যোগ করব। এই ভ্যালুগুলো যোগ করবে মানে হচ্ছে এটা বসলাম হচ্ছে এটা, এই জিনিসটা এখানে বসলাম। এখন উপরের ভ্যালুগুলো যোগ করব। 0 মানে কি, কোনো কিছু লাগবে না। এখানে 0 মানে কি, এটাও নাই। 1 মানে কি, এখানে আসে, এটা যোগ করব, তাহলে 1, এটা ভ্যালু 1। ঠিক একইভাবে পরটাও একই, কিন্তু তারপরটা যদি কল্পনা করি, তার মানে এখানে 1 বসবে। আমি যদি একটু লিখি, এই জিনিসটা, তাহলে এখানে 1 কল্পনা করলাম, এখানে 0, এখানে 1। এখানে 1 মানে কি, এটা হবে, আর এই 1 মানে এটা হবে। তো এই দুটা যোগ করব মানে কি, 4 আর 1 যোগ করবে 5 হবে, তার মানে এটা মান 5। তারপরটা 5 হচ্ছে, কারণ 1, 0, 1। তারপরটা হচ্ছে 1, 1, 0, তার মানে হচ্ছে এটা যোগ করব এবং এটা যোগ করব, এটা হবে না। তার মানে 4 আর 2 যোগ করলে কত হয়, 6, তার মানে এটার মান 6। তাহলে আমার হেক্সাডেসিমালে আসতেছে কি, হেক্সাডেসিমাল হচ্ছে 115.56। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 11, আমার অ্যান্সার এখানে কি 115.56। এটা হচ্ছে আমার অক্টালের হচ্ছে মান। এরকম করে এই একই মান যদি আমি হেক্সাডেসিমালে কল্পনা করি, হেক্সাডেসিমালে কিন্তু আমার 4 বিটের বাইনারি, তার কারণে আমার 4টা করে ঘর নিতে হবে। এখানে আমি 4টা করে ঘর নিয়েছি,
এই যে 1 2 3 4 1 2 3 4 চারটা পূরণ করার জন্য একটা শূন্য, এদিকেও 1 2 3 4 1 2 3 চারটা পূরণ করার জন্য 3টা শূন্য দিয়েছি। এখন আমার বক্স কী হবে, 1 2 4 এবং আরেকটা ঘর অর্থাৎ 8 লাগবে। এখন আমি যদি একটা নিই, কল্পনা করি যে এই অংশটা নিই, এখানে যে 4টা ঘর শহর আছে, তাহলে আমি এখানে ঠিক ঠিক বসিয়ে দেবো 1 0 1 1। তার মানে 8 যোগ করতে হবে, 2 যোগ করতে হবে, 1 যোগ করতে হবে, 8 আর 2 10 আর 1 11। তো 11কে হেক্সাডেসিমালে বি বলে, তাহলে 11কে হেক্সাডেসিমালে বি বলার কারণে আমার 11 বা বি। এরপর এরকম করে এটার মান হবে 8, এটাকে আমি 1 1 0 1, তার মানে হচ্ছে 8, 4 হচ্ছে 12 আর 1 13, 13 বসালাম, 0 1 0 0, তার মানে হচ্ছে 4 হবে। সো এরকম করে আমার হচ্ছে হেক্সাডেসিমালে এর মানটা আসলো 4D = B8। ঠিক আছে, 4D, ডি মানে 13 যেহেতু, 4D = B8। এভাবে আসলে চলে। এরকম করে বাইনারি থেকে হেক্সাডেসিমাল করলাম। এবার অক্টাল থেকে একটু দশমিক করার চিন্তা ভাবনা করি। অক্টাল থেকে দশমিক আমরা পারবো, কেননা ওই যেখানে পড়ছি এক্ষেত্রে ভিত্তিটা 2-এর জায়গায় আমরা 8 করে দিব। ঠিক আছে, এইভাবেই চলবে। এগুলো মূলত একটু উদাহরণ, আমি শুধু প্র্যাকটিস করেছি আর কিছুই নয় সেরকম। এখানে সব আসলে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো এইগুলোর প্র্যাকটিসের মধ্যেই পড়ে, বিভিন্ন ধরনের প্র্যাকটিস করে দিয়েছি। এখন একটা যদি একটু করি, সেটা হচ্ছে এই জিনিসটা করি, অক্টাল থেকে হেক্সাডেসিমাল করতে বলছে। সো অক্টাল দেওয়া আছে, অক্টাল থেকে হেক্সাডেসিমাল করতে বলছে। তো অক্টাল থেকে সরাসরি আসলে হেক্সাডেসিমাল করা যায় না, এই নিয়মটা গুরুত্বপূর্ণ। সো অক্টাল থেকে সরাসরি আসলে হেক্সাডেসিমাল করা যায় না। তো করতে হবে কি, মাঝখানে একটা সহকারী মাধ্যম নিয়ে আসতে হবে, সেই মাধ্যমটা হচ্ছে বাইনারি। অক্টাল থেকে আগে বাইনারি করব, বাইনারিকে আবার হেক্সাডেসিমাল করব। সো আমার অক্টাল একটা সংখ্যা, আচ্ছা এখানে মূলত অক্টাল না দিয়ে আমার হেক্সাডেসিমাল দিচ্ছে, একই কথা। হেক্সাডেসিমাল একটা সংখ্যা নিলাম, সেটাকে বাইনারি করবো, তারপর অক্টাল করবো। তো হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 4 3 E রেডিক্স পয়েন্ট B6। সো 4, এটা যদি আমার হেক্সাডেসিমাল একটা সংখ্যা হয়, তো এখানে আবারই আমার বক্সটা কল্পনা করা লাগবে। 4 মানে কি, 4 কখন হবে, 4 মেলানোর জন্য আমার এখানে একটা 1 দিতে হবে, আর বাকিগুলোকে 0 দিতে হবে, তাহলে আমার 4 মেলে কি না, মেলে। তার মানে আমার যে 4টা সংখ্যা হবে বাইনারিতে, সেটা হচ্ছে 0 1 0 0। 3 মেলানোর জন্য আমি কী করবো, 3 মেলানোর জন্য আমি কী করতে পারি, এখানে একটা 1 দিতে পারি, এখানে একটা 1 দিতে পারি, তাহলে 2 আর 1 3, আর বাকিগুলো আমার 0 হবে, তার মানে 0 0 1 1। আবার মানে হচ্ছে আমার 14 মেলানোর জন্য আমি কী করতে পারি, 14 মেলানোর জন্য আমি করতে পারি কি, 8-এ একটা 1 দিতে পারি, 4-এ একটা 1 দিতে পারি, 2-এ একটা 1 দিতে পারি, 8 4-এ 12 12 13 14, আর একটা 0 দিতে পারি, তার মানে 1 1 1 0। সো এইভাবে আমি সবগুলোকে মিলানোর পরে যেটা পাবো, সেটা আমার হচ্ছে এই হেক্সাডেসিমালের বাইনারি সংখ্যা। এখন এই বাইনারি সংখ্যাটা ঠিকভাবে একটু সঠিকভাবে এ পাশে আমি লিখলাম, লিখে এখন আমি জানি হচ্ছে যে অক্টাল হচ্ছে 3 বিটের বাইনারি। আমি 4 বিট দিয়ে হচ্ছে বাইনারি করলাম, হেক্সাডেসিমাল থেকে বাইনারি করলাম। এখন আমার বাইনারি থেকে যখন আমি অক্টাল করব, সেই অক্টালটা হবে 3 বিটের। তখন আমি বক্স করে 3টা করে নিয়ে যাব, এই যেখান থেকে 3টা করলাম। এখন এটা আবার একইভাবে একটা বক্স করব, সেই বক্সে করার পর হচ্ছে 1 2 4 লিখলাম, লিখে এখন 0 1 0 মানে এটা, তার মানে কি 2 আমার অ্যান্সার। 3টায় 0 0, 1 2 3, 3টা 1 মানে কি 1 2 3, 4 2 6 7, তাহলে এটা 7। তারপরটা হচ্ছে 6, এভাবে আমি লিখলাম, যোগ করে লেখার পরে যেটা পাবো সেটা হচ্ছে আমার অক্টাল। তাহলে এইটার অক্টাল এটা, তাহলে আমি একটা হেক্সাডেসিমাল করলাম, সেটা বাইনারি এটা পেলাম, সেই বাইনারিকে যখন আমি আবার অক্টাল করলাম, তার মানে এটা আমার এই হেক্সাডেসিমালের অক্টাল। তাহলে মাঝখানে যে মধ্যবর্তী উপায়টা, সেটা হচ্ছে আমার বাইনারি করি না, এই বাইনারিটা করে নিলে পারলে আমি হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল থেকে অক্টাল করতে পারবো। এখন সবগুলো নিয়ম কিন্তু কভার হয়ে গেছে, এগুলো সব নিয়ম একসাথে কভার হয়ে গেছে। তো এই ছিল হচ্ছে রূপান্তর, সংখ্যা পদ্ধতির একটা থেকে আরেকটা রূপান্তর। এখন এর পরে আসে হচ্ছে যোগ বিয়োগ, সংখ্যা পদ্ধতিরগুলো যোগ বিয়োগ। তো এখানে আমরা মানে আমাদের দশমিকের যোগ বিয়োগ তো আমরা সবাই পারি, দশমিকের যোগ বিয়োগ কেমনি করে, 3-এর সাথে 4 যোগ করলে 7 হয়, এগুলো আমরা সবাই জানি। কিন্তু আমাদের বাইনারি সংখ্যার যোগ বিয়োগ, অক্টাল সংখ্যার বা হেক্সাডেসিমাল সংখ্যার যোগ বিয়োগগুলো একটু অন্যরকম হয়ে থাকে। অন্যরকম মানে আমরা দশমিকে যেগুলো দেখি, সেই যোগটাকে একটু অন্যরকমভাবে চিন্তা করলেই আমরা এটা পারবো। তো প্রথমে একটু কল্পনা করি। সো এইটা আর এটা, এই দুটা হচ্ছে বাইনারি সংখ্যা দেওয়া আছে, এই বাইনারি সংখ্যাগুলোকে আমরা যোগ করব। তো কীভাবে করব,
আমরা দশমিকের ক্ষেত্রে যেরকম এই পাশ থেকে যোগ করা শুরু করি, এখানেও সেম করব। এখন 1 আর 1 যোগ করলে কত হয়, এটা আমি বললে এখন কিছুই বোঝা যাবে না। তার জন্য আমাকে একটা দশমিক সংখ্যা যোগ করে দেখতে হবে। তো দশমিক সংখ্যা যোগ করা মানে কি আসলে? দশমিক সংখ্যা আমি যদি একটু ব্রডভাবে নিই, তাহলে আমার একটা দশমিক সংখ্যা নিয়ে হচ্ছে 39 আর হচ্ছে 47। এই দুটো দশমিক সংখ্যা, এরা হচ্ছে দশমিক সংখ্যা, ডেসিমাল সংখ্যা। এই দশমিক সংখ্যাগুলোকে আমি যোগ করব, তাহলে কত আসবে দেখো। 9 আর 7 যোগ করলে কত হয়? 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, কী বলছি উল্টোপাল্টা। 9 আর 7 যোগ করলে কত হয়? 16। আমি কি বলতেছিলাম ভালো? তো 9 আর 10 যোগ করলে 16 হয়, ভালো কথা। কিন্তু এই 16টা তো আমি লিখতে পারবো না। 16কে 6 লিখি কেন? 16 থেকে আসলে আমি 10 বাদ দিই। 10 কেন বাদ দিই? এটা দশমিকের, এটা ভিত্তি। এই ভিত্তিটাকে আমি বাদ দিচ্ছি, বাদ দিয়ে 6 পাই, তাই আমি 6 লিখি। অর্থাৎ আমার এখানে 10 বাদ দিতে হচ্ছে, 16 থেকে 10 বাদ দিতে হচ্ছে। 10 কেন বাদ দিচ্ছি? কেননা 10 হচ্ছে আমার ভিত্তি দশমিক সংখ্যায়, সেই জন্য 6 লিখলাম। সেই 10টা কিন্তু আমার হাতে থাকছে 1 হিসেবে, বা 10 যেই বলেন 10 হিসেবে, আমরা 1 হিসেবে বলি, ওই 1 হাতে আছে সেটা বলি। সেই একটাকে আমি কিন্তু এখানে যোগ করে দিই। কীভাবে? 3-এর সাথে 1 যোগ করে 4 বলি, তারপর 4 4 8, 8 বলে 86 বানাই। সো এই একই নিয়ম এখানে প্রযোজ্য। 1 আর 1, 1 আর 1 বললো 2 হলো, কিন্তু 2 কি আমার বাইনারিতে আছে? ঠিক যেমন 16 কি আমার হেক্সাডেসিমালে ছিল না, হেক্সাডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত আমার সংখ্যা। তো আমার বাইনারিতে সংখ্যা হচ্ছে 1, 0 আর 1, 2 বলে তো কোনো সংখ্যা নাই। তাহলে আমার কী করতে হবে? 1 আর 1 যোগ করলে হয় 2, কিন্তু আমার 2 হচ্ছে না। তো আমি 2 থেকে আমার যে ভিত্তি, বাইনারি ভিত্তি কত? বাইনারি ভিত্তি হতে 2, বাইনারি ভিত্তি 2 আমি বাদ দিলাম, তাহলে কত থাকে? 0। সেই 0 বসালাম, কিন্তু হাতের 1 বলে না, হাতের 1 থাকে। এখানে যেহেতু আমি একটা কারবার করে ফেলছি, সেই হাতের 1 আমার রাখতে হবে না? সেই হাতের 1 আমি রাখছি। সেই হাতের 1 রাখার পরে এই র্যাকের সাথে বাকিগুলো যোগ করে দিছি। এখন 1 0 0 1 হচ্ছে, আমার কোনো কিছু করা লাগে না। পরটাতে আবার 1 আর 1 যোগ করলে হয় 2, কিন্তু আমার কাছে তো 2 সংখ্যাটা নাই বাইনারিতে, তাহলে 2 থেকে 2 আবার বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে আমি বসালাম 0, কিন্তু এখানে একটা গড়বড় করে ফেলছি। তাহলে আমার কী করা লাগবে? 1 হাতে রাখতে হবে। সেই 1 হাতে রাখলাম। এই 1 1 1, 3টা 1 যোগ করলে কত হয়? 3, কিন্তু 3 কি আমার আছে সংখ্যায়? নাই। তাহলে 3 থেকে আমার একটা বাইনারি ভিত্তি বাদ দিতে হবে। 3-এর বাইনারি ভিত্তি বাদ দিলে আমার থাকে 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে, ওই 1 এখানে বসালাম। একটা কারবার করে ফেলছি, তাহলে আমার আরেকটা হাতে 1 থাকতেছে, সে 1 রাখলাম। এখানে কিছু নাই, একটা সরাসরি বসে গেল। এই হচ্ছে আমার বাইনারির যোগ। বোঝা গেল? আশা করি বোঝা গেল। আর একটা একটু বুঝি। এই যে 1 1 যোগ করলে হয় 2, আমার বাইনারিতে সংখ্যা নাই 2, 2 থেকে 2 বাদ দিলে 0, কারবার করছি, 1 থাকলো হাতে, 1 1 1, 3টা 1 যোগ করলে 3, কিন্তু 3 নাই। 3 থেকে 2 বাদ দিলাম ভিত্তি হিসেবে, হাতে থাকলো 1, ওটা বসাই দিলাম। ওই হাতে যেহেতু একটা কারবার করলাম, আবার হাতে 1 থাকলো, ওই 1 0 0 1 বসালাম। রেডিক্স পয়েন্ট ঠিক যেমন আছে ঠিক তেমন বসাই দিব। এখানে আবার 1 1 2, 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে 1 থাকে, 1 1 2, 2 থেকে 2 বাদ দিলে থাকে 0, হাতে থাকে 1, ওই 1 এখানে 0-র সাথে যোগ করলে একই হয়, 1 বসালাম। 0 0 যোগ করলে 0 বসালাম। এখন 0 আর 1 যোগ করলে 1 বসালাম। এখন 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে থাকলো 1, ওই 1টা এখানে বসাই গেল। এই হচ্ছে কথা, এভাবেই করা হয়। অক্টালে আসি। অক্টালে একটা সংখ্যা নেই, অক্টালে একটা সংখ্যা ধরলাম 6 4 5 3 2 5 2 7, এটা একটা অক্টাল সংখ্যা। যোগ করবো কীভাবে? 7 আর 3 যোগ করলে 10, 10 কি অক্টাল সংখ্যা রয়েছে? না। অক্টাল সংখ্যার সর্বোচ্চ সংখ্যা 7। তো অক্টাল সংখ্যা সর্বোচ্চ সংখ্যা 7 হইলে আমি কী করব? 10 থেকে 7 বাদ দিতে হবে অবশ্যই, কিন্তু না না, ভুল হচ্ছে, কিন্তু এই যে ভুল হয়ে গেল। 7 আর 3 10, ঠিক আছে। অক্টাল সংখ্যার ভিত্তি কত? আমাদের ভিত্তি বাদ দিতে হবে। 10 থেকে আমরা ভিত্তি বাদ দিব কত? 8। এই 8 ভিত্তিটা বাদ দিলে হয়ে যায় 2। তাহলে 10 থেকে আমার অক্টাল সংখ্যার ভিত্তি 8 বাদ দিলাম, দিলে 2 থাকে, 2 বাড়লাম। আর এখানে একটা কারবার করে ফেলছি, তার কারণে আমার এখানে 1 সংখ্যা নিতে হবে। হাতে 1 থাকলো, ওই 1টা এর সাথে যোগ করবো 6, 6 2 8। 8 কি আমার অক্টাল সংখ্যা রয়েছে? না, 7 সর্বোচ্চ সংখ্যা। তাহলে 8 থেকে 8 অক্টাল সংখ্যার ভিত্তি বাদ দিলে হয় 0, সেই 0 বসালাম। কারবার করছি, তাহলে 1 রাখলাম, ওই 1টা এখানে নিয়ে বসালাম। এই 1টা এর সাথে আবার যোগ করলাম, 5 5 10। 10 যেহেতু আমার সংখ্যা, অক্টাল সংখ্যা কত আমার? 8, ভিত্তি বাদ দিলাম 2, 2 বসলাম। বসার পরে আমার হাতে থাকলো কি? আবার 1, সেই 1 এখানে 7, 7 2 9, 9 যেহেতু আমার
অক্টাল সংখ্যার মধ্যে নাই, বৃত্তি বাদ দিলাম, এক, ওই একটা এখানে বসলো। আর এই সব কিছু করার কারণে আরেকটা এক থাকবে, সেই একটা এখানে বসে পড়লো। এই হচ্ছে আমার অক্টাল সংখ্যার যোগ। বোঝা গেল? আশা করি বোঝা গেল। এখন তারপরে আসি হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের ক্ষেত্রে 4BD দশমিক বা রেডিক্স পয়েন্ট 3C, 2B2 রেডিক্স পয়েন্ট AF। তো আমি আসলে আগে এই বি এ মানে 11, ডি মানে 13 একটু ছোটো ছোটো করে লিখে নিলাম যাতে ভুল না হয়। 12, সি মানে 12 লিখলাম। সব লেখার পরে শুরু করলাম আমার এই দিক থেকে। 12 আর 15 যোগ করলে কত হয়? 12 আর 15 যোগ করলে হয় 27। 27 কি আমার হেক্সাডেসিমালে পড়ে না, 27 হেক্সাডেসিমালে পড়ে না, যার কারণে 27 থেকে আমি বাদ দিব হচ্ছে হেক্সাডেসিমালের 16 ভিত্তি। হেক্সাডেসিমাল ভিত্তি 16 না, তাহলে আমার 16 বাদ দিতে হবে না। 27 থেকে 16 বাদ দিলে হয় 11, আর 11 মানে হচ্ছে বি। বোঝা গেল? যার কারণে আমি লিখলাম বি। আমার এই কারবার করার কারণে আমার হাত থাকলো 1, ওই 1 আর 3 4। এ মানে 10, 10 আর 4 হয় হচ্ছে 14। 14 কি আমার হেক্সাডেসিমালে পড়ে? হ্যাঁ পড়ে। তাহলে কত হবে? 14 মানে ই বসাই দিছি। ভালো কথা। রেডিক্স পয়েন্ট বসলাম। এখন আমার কাছে যেহেতু এখানে কিছু আমি করি না এই জায়গাটায়, তাহলে আমার এখানে কোনো হাতে থাকেনি। এখন ডি মানে হচ্ছে 13, 13 আর 2 কত হয়? 15। 15 কি হেক্সাডেসিমাল আছে? অবশ্যই আছে। এফ বসাই দিলাম। 15 এফ বসে গেল। বসার পরে আবার দেখলাম বিবি। বিবি মানে হচ্ছে আমার 11, 11, 11, 11 কত হয়? 22। 22 কি হেক্সাডেসিমাল আছে? না। 22 থেকে 16 বাদ দিতে হবে। 16 বাদ দিলে কত থাকে? আমার 7। সেই 7টা বসালাম। এখন একটা যেহেতু কান্ট করে ফেলছি, কী ধুচ্ছাই বলি, যাই হোক, 11, 11 হচ্ছে 22, 22, 16 বাদ দিলাম। সো থাকে হচ্ছে আমার 6। 6টা এখানে বসলো। বসার পরে আমি একটা যেহেতু এখানে কিছু একটা গড়বড় হয়েছে, মানে হাতে 1 থাকলো, সেই একটা বসলাম। 1 আর 4 5, 5 আর 2 7, 7 বসলো। এই হচ্ছে হেক্সাডেসিমালের যোগ। তো এইভাবেই যোগগুলো আসলে করা হয়। এরপরে অনেক প্র্যাকটিস দরকার, আরও কয়েকবার বুঝে তারপরে প্র্যাকটিস করা দরকার। এখন নিয়মটা একটু বাংলায় ভালো খাস বাংলায় যদি বলা হয়, দুটি ডিজিটাল সংখ্যা যোগ করার পর যোগফল যদি মৌলিক উপাদানের মধ্যে থাকে, তার মানে কি, ধরলাম একটা অক্টাল সংখ্যা যোগ করছি, ওই অক্টাল সংখ্যাগুলো যোগ করার পর যদি সেই অক্টাল সংখ্যার মধ্যেই থাকে, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত থাকে, তাহলে সরাসরি ফলাফল হিসেবে মানটি লিখব। আর যদি না থাকে, তাহলে ওই উপাদান বাহিরে থাকে কোনো মান হয়, তাহলে সেই সংখ্যা পদ্ধতি অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতি দিয়ে কাজ করব যখন সেই বেস দিয়ে, বেস মানে কি, অক্টাল সংখ্যার বেস কি 8, সেই বেস দিয়ে প্রদত্ত মানটি বিয়োগ করব। ওই মানটা যেহেতু এর মধ্যে নাই, অক্টাল সংখ্যার বাইরে মান কি 9, 9 যদি থাকে, সেই 9 থেকে 8 বাদ দেওয়া মানে কি 1 থাকা, ওই বিয়োগফলকে ফলাফল হিসেবে লিখব। আর পরের সংখ্যা মানে কি, এই পাশ থেকে করতেছি তার আগের সংখ্যাগুলো, তার পরেরগুলোকে এর সাথে 1 যোগ করবো, মানে হাতে 1 রেখে দেবো। এইটাই হচ্ছে মূল নিয়ম। এখন যোগের পরে অবশ্যই আমাদের বিয়োগ মাথায় আসবে। সো বিয়োগের ক্ষেত্রে কি হয়, তো এরপরে বিয়োগ আসে। বিয়োগের ক্ষেত্রে দেখা যায় যে অক্টালের বিয়োগ আছে, হেক্সাডেসিমাল, ডেসিমালের বিয়োগ তো আমরা জানি, বাকিগুলোর ক্ষেত্রে বিয়োগ করতে হবে। তো বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পদ্ধতি অনেক ম্যাটার করে। বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পদ্ধতিটা অনেক গুরুত্বপূর্ণ। চিহ্ন পদ্ধতি কি সেটা আসি। চিহ্ন পদ্ধতি হচ্ছে ঋণাত্মক এবং ধনাত্মক মানকে 0 এবং 1-এর সাহায্যে বা সাপেক্ষে প্রকাশের পদ্ধতিকে চিহ্ন পদ্ধতি বলে। তার মানে কি বুঝলাম? কিছু বুঝলাম না। অর্থাৎ আমাদের বলতে হবে যে প্রথমত বিয়োগ করার ক্ষেত্রে সরাসরি ডেসিমালে বিয়োগ করা কঠিন, মানে ডেসিমালে বিয়োগ করা আমরা জানি, কিন্তু অন্যান্য সংখ্যা পদ্ধতি মানে অক্টাল, হেক্সাডেসিমাল এগুলোতে বিয়োগ করা বেশ কঠিন হয়ে পড়বে। যার কারণে আমরা বিয়োগের জন্য সবগুলোকে বাইনারিতে আনার চেষ্টা করব, এবং বাইনারিতে আনার ফলে, এখন বাইনারিতে আনলে দেখো কিছু একটা সমস্যা হবে, সেটা হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা নেই। আমরা এজন্য এটা কাজ করব, আসলে আমরা 2-এর পরিপূরক হিসেবে বিয়োগ করব। এক্ষেত্রে আমাদের চিহ্ন পদ্ধতি লাগবে। অর্থাৎ আমরা যদি 10 থেকে 5 বিয়োগ করতে চাই, এটা যে কথা, 10-এর সাথে -5 যোগ করা কি একই কথা না? তো আমরা এটা না করে এটা করব কম্পিউটারে। কম্পিউটার আসলে এটাই করে, আমাদের মতো এরকম সহজ না করে একটু জটিলভাবে করে নেয়। অর্থাৎ সে কী করে, 10 থেকে আমরা যখন 5 মাইনাস করি ক্যালকুলেটারে, সে আসলে 10-এর সাথে -5 যোগ করে। তো এই যে -5টা, তাহলে 5 এবং -5 এই দুটার মধ্যে পার্থক্য করার জন্য একটা পদ্ধতি দরকার, যেটা কম্পিউটার ব্যবহার করে, সেটার নাম হচ্ছে চিহ্ন পদ্ধতি।
এই চিহ্ন পদ্ধতিটা কীরকম? অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার মানকে সে 0 এবং 1 দ্বারা রিপ্লেসড করে। অর্থাৎ যা হয় সে হচ্ছে -1কে মানে মাইনাসকে 1 দ্বারা এবং প্লাসকে 0 দ্বারা রিপ্রেজেন্ট করে। এটা কেমনে হয় সেটা বলছি। ধরা যাক একটা দশমিক সংখ্যা 5, আর একটা সংখ্যা -5, অ্যান্ড বাইনারিতে +5 মানে হচ্ছে 101, -5 মানেও যদি 101 হয় তাহলে কি হইল? না। তো এটার মাইনাস মানটা বের করার জন্য কী করা হয়? আমরা প্লাস মানটা নিলাম, সেটা বাইনারি করলাম, 101 আসলো, এটাকে 8 বিটে রূপান্তর করলাম। 8 বিটে রূপান্তর করার জন্য কী করব? এই সংখ্যাটার আগে যত শূন্য দেওয়া হোক কোনো মানের কি পরিবর্তন হয় না, তাহলে এর আগে অনেকগুলো শূন্য বসালাম, 0 0 0 0 0, এরকম 8টা বিট 8টা ডিজিটে আমি পরিণত করলাম। এ পাশে আমি মাইনাসের জন্য 8 বিটে পরিণত করে দিলাম। এখন 8 বিটে পরিণত করলাম, এটা তো আমার ফিক্সড, +5 মানে 101। এই -5 বের করার জন্য আমি 8 বিটে রূপান্তর করলাম, করার পরে এটাকে আমি উল্টে দিলাম, অর্থাৎ 1-এর পরিপূরক করলাম। এইভাবে উল্টে দেওয়াকে 1-এর পরিপূরক বলে। অর্থাৎ 0-এর পরিপূরক মানে 0-এর বিপরীত কি 1, 0-এর বিপরীত কি 1, এরকম করে লিখলাম। 1-এর বিপরীত 0, 0-এর বিপরীত 1, 1-এর বিপরীত 0। এটা হচ্ছে আমার 1-এর পরিপূরক। এর সাথে 1 যোগ করব, যেটাকে আমরা বলবো 2-এর পরিপূরক। তো 1 যোগ করা মানে কি? আমরা আগের নিয়ম অনুযায়ী 1 যোগ করবো। কীভাবে? 1 আর 0 যোগ করলে কত? 1। খুব ভালো কথা। তারপরে আর যেহেতু আমার কোনো কিছু নয়, সব বসে গেল। তাহলে এই যে একটা সংখ্যা পেলাম, এটা আসলে কম্পিউটার নিজের ইনপুটের মানে আমরা দেওয়ার পরে আমরা যখন -5 ইনপুট দিয়ে দিচ্ছি, আমরা যখন 10 - 5 বলছি, তখন সে হচ্ছে -5-এর একটা বাইনারি বের করে। সেই -5-এর বাইনারি হচ্ছে এটা। +5-এর বাইনারি আমরা জানি 101, কিন্তু -5-এর বাইনারি কি সেটা আমরা এভাবে বের করি, অর্থাৎ 2-এর পরিপূরক উপায়ে। প্রথমে -5 মানে সাধারণত 5-এর যেটা মানে আমাদের ধনাত্মক সংখ্যাটার যেটা বাইনারি সেটা লিখলাম, সেটাকে 8 বিটে রূপান্তর করব। 8 বিটে রূপান্তর করে 1-এর পরিপূরক করবো, অর্থাৎ উল্টে দেবো, উল্টে দিয়ে তার সাথে 1 যোগ করবো, করলে যেটা পাবো সেটা আসলে তার ঋণাত্মক সংখ্যার বাইনারি। কম্পিউটার সিস্টেমে 1-এর পরিপূরক বলে আসলে কোনো ধাপ নাই, সে সরাসরি 2-এর পরিপূরক কী করে, কিন্তু আমরা 2-এর পরিপূরকটা সহজে বের করার জন্য প্রথমে সেটাকে উল্টে দিয়ে 1 যোগ করি, যার কারণে আমাদের বের করতে একটু সুবিধা হয়। এখন কথা হচ্ছে এই 8 বিটের জায়গায় এটা যদি আমার অনেক সংখ্যা হয়ে থাকে, ধরলাম যে এমন একটা বড় সংখ্যা, যে বড় সংখ্যাটার বাইনারি করলে এখানে 3টা সংখ্যা হলে আরও অনেকগুলো সংখ্যা হলো, 9টা সংখ্যা হলো, তখন আমি 8 বিট রূপান্তর করতে পারবো না। তখন আমার কী করতে হবে? 16 বিট করতে হবে। তার বেশি হলে 32 বিট করতে হবে। তার চেয়ে বেশি হলে 64 বিট করতে হবে। এভাবে কম্পিউটার নেয় আসলে। ঠিক আছে? 1-এর পরিপূরক হলো 2-এর পরিপূরকের ধাপ মাত্র। তাহলে 1-এর পরিপূরকটা আসলে 2-এর পরিপূরকের একটা ধাপ। অ্যান্ড 2-এর পরিপূরকের গুরুত্বটা কি আসলে? বিয়োগের কাজকে যোগের মাধ্যমে সমাধানের জন্য কাজটা দরকার। তাহলে বিয়োগের কাজটাকে সে যোগের কাজের মাধ্যমে করে। অ্যান্ড সার্কিটের ক্ষেত্রে সার্কিট 2 রকমের হয়, একটা সরল একটু জটিল। সরল সার্কিটগুলো বেশ কম দামে হয়, ঠিক আছে, কিন্তু জটিলগুলো বেশি দামের হয়, ঠিক আছে, ভালো কথা। কিন্তু সরলগুলো দেখতে সহজ সুন্দর, ঠিক আছে। জটিলগুলো বেশ জটিলই দেখতে হয়। সরলগুলো দ্রুত কাজ করতে পারে, কিন্তু জটিলগুলো ধীরে কাজ করে, এটা হচ্ছে কথা। এখন আমরা যখন একটা কম্পিউটারকে দেখি, কম্পিউটার আদতে এই কাজগুলোকে অনেক জটিল করে কাজ করে, ঠিক আছে, কিন্তু কাজগুলোকে দ্রুত করার জন্য সে সরল পদ্ধতি নির্মাণ করে, সে সবগুলোকে যোগ করে। যদি কম্পিউটারের জন্য যোগের একটা ফাংশন থাকে, বিয়োগের একটা ফাংশন থাকে, তাহলে কম্পিউটার অনেক কনফিউজড হয়ে যাবে। সেজন্য কী করে, কম্পিউটার সবগুলোকে যোগের ফাংশন করে, যার কারণে সেটা সরল একটা সার্কিটে পরিণত হয়, কম খরচে হয়ে যায়, সহজে হচ্ছে, দ্রুত হচ্ছে। এই কাজগুলোর জন্য এই 2-এর পরিপূরকটা গুরুত্বপূর্ণ। এখন কম্পিউটারের একটু আমরা ইতিহাস জানি। কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ, তবে আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে জন ভন নিউম্যান, যে 1945 সালে ENIAC যেটা একটা কম্পিউটার আবিষ্কার করেছেন, যেটাকে পরবর্তীতে সে 2-এর পরিপূরক একটা আবিষ্কার করে, যার কারণে ইটস্যাক বলা হয়। তাহলে কম্পিউটারে যখন 2-এর পরিপূরকটা আবিষ্কার হলো, তখন কিন্তু কম্পিউটারের অনেকটা বিশাল পরিবর্তন হলো। কম্পিউটার অনেক বড় পরিমাণে সংখ্যাগুলোকে যোগ বিয়োগ মানে হিসাব করতে পারতো, যার কারণে একটা বিশাল আমূল পরিবর্তন চলে আসে ইটস্যাক কোম্পানিতে। আর বাংলাদেশের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তথ্য, বাংলাদেশে হচ্ছে 1980 সালের দিকে কম্পিউটার চলে আসে। তো 2-এর পরিপূরকের গুরুত্ব আমরা 6টা বলবো। সার্কিটের সংখ্যা কমে যায়, সার্কিট তৈরির খরচ কমে যায়, জায়গা কম লাগে, বিদ্যুৎ খরচও কমে যায়। জটিল সার্কিটগুলো সরল সার্কিটে পরিণত হয়, সার্কিটের গতি তারপরে বেড়ে যায়। যখন সরল হয়ে যায় তখন কাজগুলোকে করতে গতি বেড়ে যায়। এখন একটা আমি বিয়োগ করে দেখাবো, যার ফলে পরেরগুলো হচ্ছে আমার
হবে, উদাহরণ হিসেবে থাকবে প্র্যাকটিস করার জন্য। তো একটা সহজ হিসাব, খুবই সুন্দর একটা হিসাব, সেটা হচ্ছে 12 থেকে 5কে বিয়োগ করা। এখন 12 থেকে 5কে বিয়োগ করা তো সহজেই করতে পারবো, 12 থেকে 5 বিয়োগ করলাম, তাহলে কত হবে 7। কিন্তু কম্পিউটার এত সহজে করে না আসলে, কম্পিউটার বেশ জটিল একটা হিসাবের মধ্যে দিয়ে যায়। সেটাই দেখি, যেটা বললাম। এখন আমি প্রথমে 12 সংখ্যাটা নিব। কম্পিউটার কী করে, 12 থেকে 5 বিয়োগ না করে 12 সাথে -5 যোগ করে। এটা হচ্ছে আসল কথা। এটা করতে কম্পিউটার কীভাবে করে, প্রথমে 12 নিব, 12-র একটা বাইনারি বের করা লাগবে। 12-র যে বাইনারিটা সেটা লিখলাম। 12-র বাইনারিকে আমরা 12-র বাইনারি থেকে আমরা কী করবো, -12, আচ্ছা 12-র বাইনারি থেকে আমরা নিলাম, ঠিক আছে। 12-র বাইনারিতে আর কি করলাম, আমাদের কাজ হচ্ছে 12 থেকে -5 যোগ করা, তাহলে -5 বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, 12কে আমরা আমাদের সুবিধার্থে 8 বিটে রেখে দিলাম, এটা এই কাজ শেষ। অ্যান্ড 5কে আমি বাইনারি করলাম 101। 5-এর বাইনারি থেকে আমাদের -5 নিয়ে আসতে হবে, তাহলে কী করবো, এটাকে 8 বিটে রূপান্তর করবো। 8 বিটে রূপান্তর করার পরে 1-এর পরিপূরক করবো, উল্টাই দিব, উল্টা দেওয়ার পরে 1-এ যোগ করে দিব। 1 যোগ করা মানে যোগ করার পরে -5-এর হচ্ছে আমি বাইনারি পাবো। -5-এর বাইনারি পাওয়া মানে কি, তার মানে এখন আমার কাজ শেষ, অর্থাৎ 12-র সাথে -5 যোগ করা। তাহলে 12-র বাইনারি আমি 8 বিটে নিয়ে নিয়েছি, অ্যান্ড -5ও আমার চলে আসছে। এই দুটো যোগ করা মানেই কি, এই দুটো যোগ করা মানেই হচ্ছে এদের বিয়োগফলটা পেয়ে যাওয়া। এদের বিয়োগফল এইভাবে করলে এটা 7 আসে। এদের যোগ করা, যোগ মানে কি আগের মতোই আমরা বাইনারি যোগ যেরকম করতাম, 1 0 1 1 0 1 1 0 1 1 1 যোগ করলে 2 হয়, 2 ভিত্তি 2 থেকে বাদ দিলে 0 হয়, হাতে থাকলো 1, ওই 1 1 0 2 হয়, কিন্তু 2 থেকে 2-এর বেস বাদ দিলে আবার থাকে হচ্ছে 0, আবার হাতের 1, ওই 1 এখানে বসলো, আর 1 1 যোগ করলে থাকে 0, হাতের আবার 1 থাকলো, ওই 1 1 যোগ করলে হয় 2, 2 থেকে 2 বাদ দিলে 0, সেই হাত আবার থাকলো 1 1 2 2 যোগ করলে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে আরেকটা 1 থাকে, সেই একটা এখানে বসে গেল। এখন কথা হচ্ছে হিসাব করলে দেখা যাবে এখানে 9টা ডিজিট চলে আসছে। আসলে 9টা ডিজিট হলেও এই পর্যন্তই হচ্ছে আমার 7-এর বাইনারি, তাহলে এটা হচ্ছে আমার 7-এর বাইনারি। 1টা কেন থাকে, 1 হচ্ছে ক্যারি বিট, 1 মানে হচ্ছে প্লাস, 0 মানে হচ্ছে মাইনাস, সো 1টা হচ্ছে ক্যারি বিট, এটা গ্রহণযোগ্য নয়। ও সরি 1 মানে কেন মাইনাস হবে, 1 মানে হচ্ছে কিছুই না এখানে, 0 মানে প্লাস, 0 মানে প্লাস, 1 মানে মাইনাস। এখন কথা হচ্ছে এই যে 1, এটা হচ্ছে 9 নম্বর বিট চলে গেছে, এই 9 নম্বর বিটটা কিন্তু আসলে ক্যারি বিট, যেটা গ্রহণযোগ্য না, এটা আমরা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে যে 0 থেকে শুরু হচ্ছে, এটা হচ্ছে আমাদের সংখ্যার জন্য, এই +7 সংখ্যার জন্য বাইনারি। আর এই যে 0টা চলে আসছে, তার মানে এটা হচ্ছে প্লাস কোনো একটা সংখ্যা, প্লাস কোনো একটা সংখ্যা আসছে, হ্যাঁ +7 আসছে, যার কারণে +7 হচ্ছে আমাদের বিয়োগফল। আর +7 মানে হচ্ছে 0 0 0 0 0 1 1 1, এটা হচ্ছে আমার বাইনারি। এইভাবে হচ্ছে যোগ করতে হবে, এটাকে বলে 2-এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করা। আরও কিছু আছে, এবার হচ্ছে শুধু প্র্যাকটিসগুলো দেখবো। এই যে প্র্যাকটিস 12 থেকে 24 থেকে 13কে বাদ দেওয়া, 24 থেকে 13কে বাদ দিলে যেরকম হয় এই সংখ্যাটা। তারপর এখানে 19 থেকে হচ্ছে আমার 14 বাদ দিয়েছি, করলে যেটা হয় সেটা বের করছি। এরকম করে আরও কিছু যোগ বিয়োগ করছি, HW করেছিলাম কয়েকটা। এটা হচ্ছে আমাদের রূপান্তর গেছে। এখন লাস্টে কিছু একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে আমাদের কম্পিউটার কোডিং। এই চ্যাপ্টারের শেষের দিকে যখন সংখ্যা পদ্ধতি শেষ হয় তখন এইটুকু শুরু হয়। এখানে কম্পিউটার কোডিং বলে কিছু কথা আছে। কম্পিউটার কোডিংয়ে কিছু সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা আছে আরও। অক্টাল কোড কি, হেক্সাডেসিমাল কোড, BCD কোড, আলফা নিউমেরিক কোড, ASCII কোড, EBCDIC কোড, ইউনিকোড। তো ইউনিকোড বর্তমানে চলনসই, এগুলো হচ্ছে আসলে আগের কোড, যেগুলো আস্তে আস্তে পরিবর্তন হয়ে বর্তমানে ইউনিকোডের নাম নিয়েছে। তো কখন কোনটা পরিবর্তন হয়েছে, কখন কীরকম করে পরিবর্তন আসছে, কোনগুলো কী বোঝায়, এগুলো একটু লাগবে। অক্টাল কোড আমরা বলছি 3 বিটের বাইনারি, আচ্ছা হেক্সাডেসিমাল কোডকে 4 বিটের বাইনারি বলছি। BCD কোড হচ্ছে সর্বসাধারণের গাণিতিক সমস্যা সমাধানের জন্য প্রথম একটা খুব সার্বজনীন একটা কোড বের হয়েছিল। এই দুটা হচ্ছে একবার প্রাথমিক দিককার কম্পিউটার যারা ব্যবহার করতো তাদের ক্ষেত্রে ব্যবহার করতো। তারপর আস্তে আস্তে ডেভেলপ করে সেটা BCD হলো। তারপর আলফা নিউমেরিক কোড আসলো। তারপর NSIC 1963 সালে এবার এটা প্রকাশ করলো। তারপর যখন আস্তে আস্তে সরল গাণিতিক সমস্যাগুলোকে আরও রূপ দেওয়া উচিত ছিল, তখন হচ্ছে EBCDIC কোড তৈরি হলো, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। তারপরে যখন আমাদের
এরা চেষ্টা করলো যে সকল সমস্যা, অর্থাৎ আমাদের ভাষা তো একটা নয়, কম্পিউটারে আমাদের মানুষের ভাষা অনেক, তাদের সংখ্যা অনেক, তো এই সংখ্যাগুলোকে সব কিছুকে একটা নাম দেওয়ার জন্য সেটা ইউনিকোড শুরু করলো। এই ইউনিকোডটা হচ্ছে ইউনিভার্সাল কোড, যেখানে এর বেসটা এত পরিমাণে থাকে, যেমন আমাদের এর বেসটা হয় 16, যার কারণে 2-এর ওপর 16 দেওয়া মানে কি প্রায় সে 65,536খানা বিভিন্ন ধরনের ক্যারেক্টারকে সে ডিফাইন করতে পারবে, যার কারণে এটা অনেক হিউজ পরিমাণে ইনফরমেশান স্টোর করতে পারবে। আর আগের দিককারগুলো বললাম 3 বিটের বাইনারি, মানে 8টা কোডকে ব্যবহার করতে পারলো, তারপর 16টা কোড ব্যবহার করতে পারলো, এরকম করে আস্তে 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 বাড়তে বাড়তে প্রায় এখন এই ইউনিকোডটা ব্যবহার করা, যেটা হচ্ছে 2-এর ওপর 16, 2-এর বেস 16, তার মানে হচ্ছে সে 65,536খানা ক্যারেক্টারকে ডিফাইন করতে পারে। আস্তে আস্তে এগুলো উন্নত হচ্ছিল। আর মানুষের ভাষাকে 0 এবং 1-এর রূপান্তরের পদ্ধতিকে আসলে কম্পিউটার কোডিং বলা হয়, ঠিক আছে? এটাকে আমরা কোড, আসলে 0 এবং 1 এটাই হচ্ছে কোড। এখন ABCD কোডগুলো এগুলো আসলে বই থেকে দেওয়া উচিত, বইয়ে লাগবে। আর নিউমেরিক কোড 16টি, নাম্বার, সম্পর্কযুক্ত চিহ্ন, এগুলো সবই বলবো। এগুলো আসলে রিডিং পড়ার বিষয়, এটা হচ্ছে বই থেকে রিডিং পড়বো, এই হচ্ছে কথা। তারপরে এগুলো এমনি হাবিজাবি লিখছিলাম, কী লিখছিলাম আমি এরকম লাগবে না, এমনি লিখছিলাম। তো এটাই হচ্ছে আমাদের প্রথম যেটা অংশ, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি কালা। এর পরের অংশ হচ্ছে ডিজিটাল পদ্ধতি আসবে। তো এটার বই থেকে যদি একটু দেখি, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির অংশটুকু, বইয়ের কিছু জিনিস একটু লাগবে, যেমন এখানে কিছু ইনফরমেশন আছে যেগুলো বই থেকে পড়ে বোঝা যায়, ষাটভিত্তিক এগুলো কিছু ইতিহাস রয়েছে, যেটা হাবিজাবি অত ইম্পর্টেন্ট না, বাট পড়ে রাখলে ক্ষতি নাই, যেমন এইগুলা। বাট আমি শুধুমাত্র এটাকে জাস্ট শো করিয়ে যাচ্ছি, এত পড়ার আমার সময় নেই। তো এগুলো একই কথাই বলছে, আমি শর্টকাটে নোট করছিলাম, আর এগুলো হচ্ছে বিস্তারিত বর্ণনা, কীভাবে ইতিহাসে সংখ্যা আসলো, হ্যান ত্যান, সংখ্যা পদ্ধতি কীভাবে আসছে তারই হ্যান ত্যান ইতিহাস, ব্লা ব্লা ব্লা। তারপরে বাইনারি সংখ্যা পদ্ধতি কী, সেগুলোর বিস্তারিত কথা। জাস্ট শর্টকাট যে লাইনটা গুরুত্বপূর্ণ সেটা আগে বলা হয়েছে, বাট এখানে সব কিছু আছে। আমি একটু দ্রুত যাচ্ছি, স্টপ করে রিওয়াইন্ড করে দেখে নিতে পারি আমরা, কিন্তু আপাতত আমি তাড়াতাড়ি যাচ্ছি। এগুলো আসলে সেরকম দরকার নেই, যেগুলো দাগানো হয়েছে বাট দাগানোর মতো সেগুলো আমি দাগাইছি। আর এগুলো শুধু প্র্যাকটিস, এগুলো আসলে প্র্যাকটিসের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেখানে লাগবে সেখানে আমি একটু বলে দেবনি কোথায় লাগবে। এগুলো প্র্যাকটিস, এগুলো সব প্র্যাকটিস, তো বিশাল প্র্যাকটিস রয়েছে। এখানে কিছু কথা রয়েছে শূন্য ধনাত্মক, এগুলো লাগবে। এখানে কিছু রয়েছে কোড, এই তো যেগুলো আমি বললাম লাস্টে যে এইগুলো জিনিসপাতি ছিল সেগুলো হচ্ছে এই রিডিং পড়া থেকে আসছে। সো কোড কি, কোডের উদাহরণ কিভাবে আসছে, এগুলো লাগে। এগুলো আমার দেখা গেছে যে MCQ আসে, সিকিউও বেশ কিছু চলে আসে, তো এগুলো একটু পড়ে নেওয়া উচিত কীভাবে আসছে। এই যে অ্যাপসি কোড, BCD কোড, EBCD IC কোড, এদের ইউনিকোড হচ্ছে 16 বিটের আলফানিউমেরিক কোড, কীভাবে আসছে সেগুলো, এগুলো একটু পড়ে নেওয়া উচিত। এ হচ্ছে মূলত, আর এগুলো MCQ একটু প্র্যাকটিস করা, জাস্ট এগুলো করলেই এনাফ। তাহলে এটা গেল হচ্ছে আমাদের অংশ। তারপর আমরা এই তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে যাব, সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। এটা থেকেও বেশ প্রচুর আমাদের MCQ আসে। তো ডিজিটাল ডিভাইস দ্বিতীয় অংশটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস সম্পর্কে বলতে গেলে আগে প্রথমে ডিজিটাল ডিভাইসকেও ভাঙতে হবে। ডিজিটাল মানে হচ্ছে স্বয়ংক্রিয়, অটোমেটিক, যে নিজে নিজে কাজ করতে পারে। আর ডিভাইস মানে তো যন্ত্র বা যন্ত্রাংশ। তো অটোমেটিক বা স্বয়ংক্রিয় কোনো একটা যন্ত্র বানানোর জন্য কোনো একটা সূত্র লাগবে, কোনো একটা থিওরি লাগবে, সেটাকে একেবারে থিওরিটিক্যাল থেকে একেবারে প্র্যাকটিক্যাল নিয়ে আসতে হবে। তো সেই কাজগুলো এই কম্পিউটার এই অংশগুলো করে। তো এগুলোকে পরিচয় করার জন্য প্রথমে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে জানতে হবে। সো বুলিয়ান অ্যালজেব্রা কি? বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে সাধারণ বীজগণিতের তুলনায় বুলিয়ান অ্যালজেব্রা সহজ হয় কেন, সেগুলো লাগবে। সো বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে একটা জন বুল নামে একজন ব্যক্তি, সে বীজগাণিতিক অংশকে আরেকটু ভিন্নভাবে উপস্থাপন করেছিলেন, যার কারণে তার এই সূত্রগুলোকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। তো তিনি কী করেছেন, যোগ, বিয়োগ এবং পূরক, এই 3টা পদ্ধতিতে সে তার জিনিসটাকে ব্যাখ্যা করেছেন। কী যোগ বিয়োগ না, যোগ, গুণ এবং পূরক। তো যোগটা কি, তিনি বলেছেন 0 এবং 0 যোগ করলে 0 হয়, 0 এবং 1 যোগ করলে 1 হয়, 1 এবং 1 0 যোগ করলে 1 হয়, 1 এবং 1 যোগ করলে 1 হয়।
এটার মানে কি, এগুলো তো বুঝলাম না, এটা তো বাইনারিতে যোগ করলেও কিছু হয় না। সো এক্ষেত্রে কথা হচ্ছে, আমরা যদি শূন্যকে একটা মিথ্যা আর এককে একটা সত্য ধরি, তাহলে এটাকে একটু কল্পনা করে, ঠিক আছে? এমনি বোঝার ক্ষেত্রে মানে এটা হচ্ছে আসলে মৌলিক বিষয়, এটা হচ্ছে কেন ভুলে নিছে আমরা বলতে পারছি না, এককে এক কেন বলে সেরকম একটা ব্যাপার। কিন্তু তাও কিছুটা সহজ করার জন্য মিথ্যা আর মিথ্যা যোগ করলে মিথ্যাই হয়, তাও তো হচ্ছে না। যাই হোক, আমরা এটা একটু মনে রাখবো যে এটা হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার মূল ভিত্তি, যেটা হচ্ছে শূন্য শূন্য যোগ করলে শূন্য হয়, শূন্য একে এক হয়, এক 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 হয়। সো কথা হচ্ছে একটা, এটা মনে রাখার ট্রিক্স হচ্ছে এক যেখানে থাকুক, যদি এক যোগ হয় তাহলে সেটা অ্যান্সার একই হবে, এক থাকলেই অ্যান্সার এক হবে যোগের ক্ষেত্রে। আর গুণের ক্ষেত্রে শূন্য থাকলেই অ্যান্সার শূন্য হবে। যেমন শূন্য আছে, একটা শূন্য আছে যেখানে, সেখানেই অ্যান্সার শূন্য হয়েছে। আর যোগের ক্ষেত্রে এক যেখানে আছে, একটা থাকলেও একে অ্যান্সার হয়েছে। আর পূরকের ক্ষেত্রে তো এটা তো পূরক মানে কি বিপরীত, শূন্য বিপরীত কি এক, একের বিপরীত কি শূন্য, শেষ কথা শেষ। তাহলে এই যেখানে একটু বলছে যোগ ইনপুটে ন্যূনতম একটা এক থাকলেই আউটপুট এক হবে। তাহলে ইনপুটে যদি ন্যূনতম একটা এক থাকে তাহলে আউটপুটটা একই হবে। এখন বলছে কি, যে সকল যন্ত্র বা যন্ত্রাংশ স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজে কাজ করে তাকে ডিজিটাল ডিভাইস বলে। ভালো কথা। আমার এই খাতার পেজটা একটু কেমন জানি হয়ে আসছে, যাই হোক একটু একটু দুঃখিত, বাট এখান থেকে পড়ে নিই। তো সাধারণ এবং বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে পার্থক্য কি? কাজের ক্ষেত্রে সাধারণটা অনেক অসংখ্য নিয়ম রয়েছে, বুলিয়ানা তাই। সমাধানের পদ্ধতি ভিন্ন ভিন্ন, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা আসলে সত্য মিথ্যার যুক্তি নিয়ে সমাধান করে। বুলিয়ান অ্যালজেব্রা স্বতঃসিদ্ধ। বুলিয়ান স্বতঃসিদ্ধ কি? বুলিয়ান অ্যালজেব্রায় যোগ এবং গুণের নিয়মকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। যে যোগ এবং গুণের নিয়মটা আমরা বললাম সেগুলোকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। চলক এবং ধ্রুবক সম্পর্কে একটু কথা বলি। তো চলক এবং ধ্রুবক তা নিয়ে একটু কথা বলতে হবে, তার আগে একটু বলি ডি মর্গানের সূত্র রয়েছে। ডি মর্গানের সূত্রটা অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? সো ডি মর্গানের সূত্রটা অনেক ইম্পর্ট্যান্ট। এই ক্ষেত্রে বিজ্ঞানী ডি মর্গান দুটা উপপাদ্য দিয়েছেন, একটা প্রথম উপপাদ্য, তার দ্বিতীয় উপপাদ্য। সো প্রথম উপপাদ্যটা হচ্ছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ বার ডট বি বার। ওকে, ভালো কথা। দ্বিতীয়টা তিনি বলেছেন যে এ বি বার ইজ ইকুয়াল টু এ বার প্লাস বি বার। কী হিসাবে কী বলছেন কিছুই বোঝা গেল না। আপাতত সূত্রটা মনে রাখি, সেটা হচ্ছে এ প্লাস বি বার ইজ ইকুয়াল টু এ বার ডট বি বার, আর এটা হচ্ছে এ বি বার ইজ ইকুয়াল টু এ বার প্লাস বি বার। আপাতত সূত্রটা এমনি মনে রাখি, কেন কী হয়েছে সেটা একটু পরে। জাস্ট এই লাইনটা হলো, তারপরটা সত্যক সারণী দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো। সত্যক সারণী দিয়ে আসলে আমরা ব্যাখ্যা করতে পারি। সত্য সারণী কি? সমীকরণকে ছক আকারে, এই যে সত্য সারণী সমীকরণকে ছক আকারে প্রকাশ করে এদের সত্যতা বা বৈধতা যাচাইয়ের পদ্ধতিকে সত্য সারণী বলে। ভালো কথা। এখন এই যে বুলিয়ান অ্যালজেব্রা, পরে আমরা ডি মর্গানের সূত্র দেখলাম, সেই ডি মর্গানের সূত্র প্রথম সূত্রটা যে সত্য সেটাকে আমরা করবো, সত্য সারণী দিয়ে করবো। তো এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ বার প্লাস এ বার ইন্টু ডট বি বার। তো প্রথমে আমরা এর ইনপুট এবং আউটপুট সাজাবো। তো প্রথমে আমরা এর ইনপুট আউটপুট সাজাবো। তার প্রথমে দেখলাম যে কত রকমের চলক রয়েছে এখানে। চলক হচ্ছে আমরা এ বি দা জানি, তো এই চলকগুলো কত রকমের হতে পারে। প্রথমে এ এবং বি এদের ইনপুট, আর এখানে এছাড়াও রয়েছে এ বার রয়েছে, এই জায়গায় বি বার রয়েছে, এদের যোগ করতে হবে অর্থাৎ এ প্লাস বি করতে হবে, তাদের আবার বার করতে হবে অর্থাৎ এ প্লাস বি বার করতে হবে, আবার এদের আবার আলাদা আলাদা বার রয়েছে অর্থাৎ এ বার ডট বি বার রয়েছে, এটা হচ্ছে আউটপুট। তো কথা হচ্ছে সত্য। এখন যেহেতু আমাদের চলক রয়েছে দুইটা, তাহলে আমাদের এদের আউটপুটের বা ঘর সংখ্যা হচ্ছে দুই মানে হচ্ছে চারটা। ঠিক আছে, চারটা, তাহলে চারটা ঘর আঁকাই নিলাম, 1 2 3 4, চারটা ঘর আঁকাই নিছি এবং এগুলোরও যথাযথি দিয়ে দিছি। দেওয়ার পরে প্রথম ঘরে প্রথমে শূন্য লিখবো। প্রথমে যে কয়টা ঘর, চারটা ঘর থাকলে অর্ধেকটি শূন্য লিখবো, অর্ধেকটি 1 লিখবো। প্রথম অর্ধেক শূন্য, পরের দুটা 1, তাহলে প্রথম দুটা 0 1 1, তারপরে আস্তে আস্তে কমে থাকবো 0 1 0 1, তারপরে হইল কমানোর পরে তাহলে প্রথমে দুটা 0 লিখলাম, দুটা 1 লিখলাম, তারপরে একটা করে কমালাম 0 1 0 1 0 1 হলো। এখন এরপরে ঠিক আমাদের বুলিয়ান অ্যালজেব্রার যে 3টা নিয়ম ছিল সেগুলো মানবে। এ যদি হয় 0, এবার কী হবে, এটা বিপরীতটা কী হবে, এবার মানে বিপরীত পূরক, এর পূরকটা কী হবে 1,
শূন্য হলে ওয়ান, ওয়ান হলে শূন্য, ওয়ান হলে শূন্য। বিয়ের ক্ষেত্রে সেম, শূন্য মানে এক, এক মানে শূন্য, শূন্য মানে এক, এক মানে শূন্য। কেন? এটা বিপরীত যাচ্ছি। এ আর বি যোগ করলে কী হবে? আমরা বুলিয়ান অ্যালজেব্রার এ এবং বি যোগ করে পাইছি কি? এ আর বি শূন্য, যেখানেই শূন্য থাকুক না কেন, ইনপুট শূন্য। বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র ওয়ান থাকলে তার আউটপুট শূন্য হবে, ওয়ান হবে। তার মানে হচ্ছে এদের যোগফলে দেখো বাকিগুলোর ক্ষেত্রে ওয়ান আছে, ওয়ান আছে, তাহলে এদের যোগফল ওয়ান করলাম। এখন এই যে যোগ পেলাম সেটা আবার পূরক করলাম। এটা পূরক মানে কি? এটা ওয়ান জিরো ছিল, ওয়ান হলো, ওয়ান ছিল জিরো হলো, ওয়ান ছিল জিরো হলো, ওয়ান ছিল জিরো ছিল। এখন এর বার ডট বিবার, এবার ডট বিবার, এবার বিবার। এখন গুণের ক্ষেত্রে বলছি যেখানেই শূন্য থাকবে অ্যান্সার শূন্য হয়ে যাবে। এবার বিবার, এবার মানে এক, বিবার মানে এখানে এক, এদের গুণ করলে একই আসবে। বাট এবার মানে ওয়ান, বিবার মানে শূন্য, শূন্য আসে তাহলে শূন্য হবে, শূন্য আসে তাহলে শূন্য হবে, শূন্য আসে একটার তাহলে শূন্য হবে। তো এই হচ্ছে কথা, ভালো কথা, বেশ ভালো কথা। করার পরে আমরা পরের সেশনে চলে যাব। এখন এখানে যা বুঝলাম, কথা হচ্ছে আমার এক নম্বর উপপাদ্য মর্গানের একমাত্র এক নম্বর উপপাদ্য ছিল ডি মর্গানের, সেটা হচ্ছে এই দুটার মান সমান আসবে। এখন এই লাইন আর এই লাইন কি সমান আসছে? এক এক শূন্য 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 শূন্য, তার মানে কি এই সূত্র কি প্রমাণিত? হ্যাঁ। সো এই হচ্ছে কথা, এইভাবে প্রমাণ করে। পরেরগুলোও সেম করবো। ডি মর্গানের দ্বিতীয় সূত্র আমাদের কী বলে? ডি মর্গানের দ্বিতীয় সূত্র আমাদের বলে যে, ডি মর্গানের দ্বিতীয় সূত্র আমাদের বলে যে কোনো কিছুর গুণফল তার বার ইজ ইকুয়াল টু দুটা আলাদা আলাদা বারের মানে বিপরীতের যোগফল। তাহলে দুটা যোগফল এর বার সমান সমান দুটা আলাদা আলাদা বারের গুণফল, আর দুটার গুণফলের বার মানে হচ্ছে দুটা আলাদা আলাদা বারের যোগফল। জিনিসটা উল্টা। এখন আবার একই সেম জিনিস করবো, যেহেতু চলক দুটা ঘর চারটা হবে এবং সবগুলোর সম্ভাব্য জিনিস আমি ইনপুট দিয়ে দিব। এ বি এবার বিবার, এ বি বার এ প্লাস বি এবার প্লাস বি বার। সো এ মানে হচ্ছে দুটো শূন্য দিলাম, দুটো ওয়ান নিলাম। এখন বি মানে কি শূন্য ওয়ান শূন্য ওয়ান হয়ে গেল। এর বার বিপরীতটা লিখলাম, বি এর বিপরীতটা লিখলাম। এ এবং বি গুণ করলাম বুলিয়ান অ্যালজেব্রা অনুযায়ী করে, যেটা পারলাম লিখলাম। এটার আবার বিপরীতটা করলাম, উল্টাই দিলাম। এবং এক্ষেত্রে এ বার এবং বি বারের আবার যোগ করলাম বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুসারে, যেটা আমরা করার পরে দেখলাম এরকম। এখন এই লাইন সত্য মানে কি? এটা প্রমাণিত, এটা হচ্ছে সত্য সারণী, সত্যতা প্রমাণ করা। এবার অনেকগুলোও থাকতে পারে। তিনটা চলক দিয়ে করলে কী হবে? তিনটা মানে কি? ঘর সংখ্যা হবে হচ্ছে 2-এর ওপর 3 দিলে কত হয়? 8টা। ঘর সংখ্যা হবে হচ্ছে 8টা, 8টা ঘর করছি। এই যেখানে প্রথম 4টা শূন্য, পরের 4টা এক, আবার প্রথম 2টা শূন্য, পরে 1 শূন্য 1, এরকম 0 1 0 1 0 1 এরকম করে চলবে। অর্থাৎ অর্ধেক করে কমে যাবে। এখানে 4টা শূন্য ছিল, এখানে 2টা হবে, তারপরে 1টা হবে, এরকম শূন্য। যদি আমরা 4টা লিখতাম, 4টা যদি কোনো চলক থাকতো, তাহলে আমার ঘর সংখ্যা কয়টা হলো? কয়টা হতো? 16টা হতো। কিন্তু এই যে এরকম একটা উদ্ভট জিনিস আসতো। এক্ষেত্রে প্রথমে আমি 8টা লিখছি শূন্য, পরে আবার হাফ হয়ে গেছে, 4টা শূন্য হয়েছে, পরের কিন্তু তারও হাফ হয়ে গেছে 2টা, তারপরের ক্ষেত্রে কিন্তু শূন্য একটা, এরকম করে চলতে হবে। প্রথমে 4টা 8টা, তারপরে 4টা, তারপরে 2টা, তারপরে একটা শূন্য, এভাবে পুরোটাই চলবে। এই হচ্ছে কথা। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের লজিক গেট করতে হবে। লজিক গেট সম্পর্কে বলতে গেলে, লজিক গেট মানে কি? যুক্তি বর্তনী। লজিক গেট, লজিক সার্কিটও বলা হয়, এটাকে যুক্তি বর্তনী বলে। লজিক গেট দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেটে রয়েছে হচ্ছে যোগ, গুণ এবং পূরক, অর্থাৎ অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। তাহলে অর, অ্যান্ড এবং নট হচ্ছে মৌলিক গেট। আর এই মৌলিক গেটগুলোকে বিভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে সব কিছু করে এগুলোকে যৌগিক গেট বানানো হয়। যৌগিক গেটটা হচ্ছে সর্বজনীন গেট একটা, এটা হচ্ছে বিশেষ গেট। সর্বজনীন গেট কোনগুলো? নর গেট আর ন্যান্ড গেট। নর গেট এবং ন্যান্ড গেট। এখন যেহেতু বলছি যৌগিক গেটগুলো মৌলিক গেট দিয়ে তৈরি, তাহলে নর গেট দেখো, নর গেট হচ্ছে নতে এনতে নট আর অর মানে অর, তাহলে নট এবং অর গেট নিলে হয় নর গেট। ন্যান্ড গেট নট এবং অ্যান্ড, নট অ্যান্ডটা হচ্ছে ন্যান্ড গেট। সো অ্যান্ডের বিপরীত বা পূরকটাই হচ্ছে আমাদের ন্যান্ড গেট। এখন বিশেষ গেট যেটা, সেটা হচ্ছে এক্স অর গেট, এক্স নর গেট। এই যে এই চিহ্নটা প্লাস দিয়ে তাকে হচ্ছে গোল্লা করে দেওয়া, এটা হচ্ছে এক্স অর চিহ্ন। তাহলে এক্স অর হচ্ছে এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নর, এগুলো একটা বিশেষ ধরনের গেট, এগুলো আমরা পড়ব। তো প্রথমে একটু কিছু সংজ্ঞা পড়ে নিই। লজিক গেটটা কি? সমীকরণ বা লজিক্যাল ফাংশনের মানকে সার্কিট আকারে প্রকাশ করলে তখন তাকে লজিক গেট বলা হয়।
মৌলিক গেট কি? যে সকল গেট বুলিয়ান অ্যালজেব্রা দ্বারা প্রতিষ্ঠিত তাদেরকে মৌলিক গেট বলে। আর যৌগিক গেট হচ্ছে একাধিক মৌলিক গেটের সমন্বয়ে যে গেট তৈরি হয় তাকে যৌগিক গেট বলে। ভালো কথা। এখন কোনটা কি গেট বোঝাবে সেটা একটু বলবো। একটা হচ্ছে ভাঁজ করা চিহ্ন থাকবে, একটা সমান চিহ্ন থাকবে। এ আর বি যোগ করা বোঝালে এই চিহ্নটা হবে। এ আর বি দুটো চলককে যদি আমি গুণ করা বোঝাই তাহলে এই চিহ্নটা হবে। আর পূরক বোঝালে এই যে এ এর বিপরীত কি, এবার এটাকে বোঝালে প্রথমে একটা তীর চিহ্ন দিব, তারপর একটা গোলা দিব। এটা এই তিনটা চিহ্ন হচ্ছে আমাদের লজিক গেটের ক্ষেত্রে ব্যবহার করা হবে। যোগ করলে এই চিহ্ন, গুণ বোঝালে এই চিহ্ন, এটার বিপরীত বোঝালে এটা চিহ্ন। এখন এই জিনিসটাকে যদি আমি আবার বিপরীত করি তাহলে এরকম একটা চিহ্ন বসলাম, তার মানে কি বিপরীত বোঝাচ্ছে। সো এটা কথা। এখন একটা সমস্যা দিবে, সেটা হচ্ছে এরকম একটা আমাদের কথা লেখা থাকবে, যেটা বলবে এটা হচ্ছে আমাদের এই লজিক গেটটা আঁকাতে বলছে। তো প্রথমে দেখবো চলক কয়টা, এ বি সি, তিনটা চলক আছে। তাহলে আমি তিনটা চলক আগে লিখে নিব, এ বি সি। তিনটা চলকের মধ্যে কোন চলকগুলোর আমার হচ্ছে বিপরীত বা পূরক চাইছে। এ এর উপর একটা বার আছে, তার মানে পূরক লাগবে। সি এর উপর একটা বার আছে, পূরক লাগবে। সো এটা হচ্ছে আমার এ মূলত চলক, বি একটা চলক, সি একটা চলক। এ আর সি এর বার লাগতেছে, তার মানে এ আর সি এর আমি বিপরীত চিহ্নটা লিখলাম। ভালো কথা। লেখার পরে এটা হচ্ছে পূরক বোঝা, আমরা পূরক বোঝানোর জন্য লিখছি, এটা লিখলাম, এ আর সি এর পূরক লিখলাম। এখন আমরা কী করব, আমরা মূলত আমাদের একেবারে মূল জিনিস থেকে শুরু করব। মূল জিনিস থেকে শুরু করা মানে ছোটো থেকে শুরু করবো, ছোটো থেকে আস্তে আস্তে বড় দিকে যাব। এ বার এবং বি গুণ করতে বলছে, তাহলে এ বার মানে কি, এর পূরক, এবং বি মানে বি, তাহলে এ বার নিলাম, বি নিলাম, নিয়ে গুণ, গুণ মানে কি, গুণ মানে হচ্ছে এই যে এই চিহ্নটা গুণ। সো এই গুণ চিহ্নটা আমি বসালাম, বসানো মানে কি এ বার বি হইল। আচ্ছা, এবার বি হইল, গুড, ভালো কথা। অ্যান্ড এ বার বি হইলে তো হবে না, তার আবার বিপরীত, তার আবার একটা পূরক লাগবে। তার পূরক মানে কি, তার পূরক মানে আমার একটা পূরক চিহ্ন লাগবে। হ্যাঁ, তার একটা পূরক চিহ্ন লাগবে, সেই চিহ্নটা কই, ওই তার চিহ্ন তো কই, তার চিহ্নটা হচ্ছে এই, যেটা ভুল করছিলাম, দেখছো এখন দেখলাম। এইটা হলো তার বার, এটার হচ্ছে আমি আবার পূরক করলাম, করে রেখে দিলাম, এ পর্যন্ত থাকলো। থাকার পরে আমি আবার দেখলাম বি এবং সি বার আছে, বি নিয়ে আসলাম, বি নিয়ে আসলাম, সি বার নিয়ে আসলাম, নিয়ে তাদের আবার গুণ করলাম, করে আনলাম। এ হে, একটা জিনিস কি দেখছো আমি ভুল করলাম, এই জিনিসটা তো হবে না। তো দেখছো এটা হচ্ছে এ এবং বি গুণ মানে এটা, কিন্তু এ বি এর উপর যদি আমি একটা মানে বার চাই তাহলে আমার এটা লাগবে, এটা কি আমি বলতে ভুলে গেছি। তো এটা গোল্লা মানে কি, এটার বার। সো আমি একটা গোলা দিয়েছি, তার মানে এটা বার হয়ে গেল। আর বি এবং সি বার, তো বি এবং সি বার এর গুণ করলাম, এটার কোনো বার নাই, তো সরাসরি আসলো। এসে এই দুটো আবার যোগ করতে বসে, যোগ মানে কি এই চিহ্নটা, এই যে এই চিহ্নটা। সো এই চিহ্নটা চাইছি, তাহলে আমি এই চিহ্নটা দিলাম, দুটো একসাথে নিয়ে একটু ভালো ছোটো দেখার জন্য একটু ক্লোজ করলাম, ক্লোজ করে এটা নিলাম, নিয়ে এখন এটার আবার পুরার উপর বার চাইছে, এ বার চাইছে, তাহলে আবার বিপরীত করে দিলাম, করে যেটা পেলাম সেটা আসলে এবার বি তার উপর বার প্লাস বি সি বার তার উপর বার, এই পুরাটার জিনিসটা লজিক গেট হচ্ছে এটা। আর একটা দেখব, আরও কিছু আছে, এটা আছে, এটা আছে। সো এটা দেখি, প্রথমে আমি দেখতেছি তিনটা আমার চলক লাগবে, তিনটা চলক নিলাম, তাদের বিপরীত জিনিস নিলাম, নিয়ে দেখলাম প্রথমে এবার বি সি বার গুণ করতে হবে। এবার নিলাম, বি নিলাম, সি বার নিলাম, নিয়ে গুণ করলাম, করে তার আবার বার মানে বিপরীত করে দিলাম, করে রাখলাম। এবার এ এবং বিবার নিলাম, এই যেখান থেকে বিবার নিলাম, এটা বিবার নিলাম, নিয়ে এটা আমার শেষের গুণ, আর বিপরীত করতে পারিনি, গুণ করলাম, করে রেখে দিলাম। এখন এই দুটাকে আবার যুক্ত করছে হচ্ছে বার দ্বারা, যোগ করে বার। তো এই দুটাকে যোগ করলাম, যোগ করা মানে যোগ করে দিলাম, করে তারপর বার, এই যোগ চিহ্ন, এটা হচ্ছে যোগ চিহ্ন দিলাম, এটা বার। সো বার দিয়ে দিলাম, বার দেওয়ার পরে রেখে দিলাম। আর আবার তার সাথে যোগ দিয়ে এবার বি বার সি, তো এ বিবার, এ হচ্ছে এখানে, বি বার হচ্ছে এটা, সি নিলাম, নিয়ে এদের হচ্ছে গুণ করলাম, করে তাদের আবার বার চাইছে, তাদের বার দিলাম, দিয়ে আনলাম, আনার পরে দেখা গেলো প্রত্যেকটা আবার যোগ করে দিচ্ছে, প্রত্যেকটা আবার যোগ করে দিলাম, আগেরটুকু আর এইটুকু যে যোগ করে নিয়ে এটা, তাহলে এই পুরাটার চিহ্ন হচ্ছে এটা। এই হচ্ছে কথা। আরও কিছু দেখি, এখানে একটা আছে,
এটা করতে বলছে, এটার করার হচ্ছে এটা হচ্ছে এই যে এটা চিত্র। সো চিত্র করলাম। তো আজকে হচ্ছে আমি লজিক গেটগুলো আঁকানো পর্যন্ত গেলাম। আগামী পরেরটা আরেকটা ক্লাস হবে, সেটাতে আমি সরলীকরণ থেকে শুরু করে আমার হচ্ছে লাস্ট পর্যন্ত আছে হচ্ছে লজিক গেট আঁকিয়ে সত্য সারণী শেষ করা, সেটুকু করব। আর তারপরে আরও অন্যান্য অধ্যায়গুলো করব। আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি। তারপরের দিন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।